চোর কি চুরি করার পরেও খালি হাতে থাকতে পারে? হ্যাঁ, যদি তার মোকাবিলা মোল্লা নাসিরুদ্দিনের সাথে হয়, তবে চোর শুধু নিজের সম্পদই নয়, নিজের বুদ্ধিরও দেউলিয়া করে ফেলে। আজ আমরা দেখব এমন ৫ জন দুর্ভাগা চোরের কাহিনী, যারা মোল্লাকে লুট করতে এসেছিল, কিন্তু শেষে এক ঢোক জলের জন্য মোল্লার গোলাম হয়ে গেল। তারা বস্তা চুরি করল, কিন্তু তাতে কি বেরোল? তারা নকশা পড়ল, কিন্তু সেটা তাদের কোথায় নিয়ে গেল? এবং শেষ পর্যন্ত মোল্লা নিজের আংটি আর কাঁচের টুকরো দিয়ে তাদের কিভাবে ধ্বংস করলেন? হাসি, সাসপেন্স আর অসামান্য বুদ্ধিমত্তায় ভরা এই নন-স্টপ কাহিনী। চলুন শুরু করা যাক। মরুভূমির ঠিক মাঝখানে ধুলোর একটি ছোট কুয়াশা ধীরে ধীরে এগিয়ে চলছিল। এটি আর কেউ নন, বরং নিজের উপস্থিত বুদ্ধি এবং বুদ্ধিমত্তার জন্য বিখ্যাত মোল্লা নাসিরুদ্দিন ছিলেন। তিনি নিজের পুরনো কিন্তু বিশ্বস্ত খচ্চরের ওপর সাওয়ার ছিলেন। খচ্চরের পিঠে দুটি বড় বড় মোটা কাপড়ের বস্তা লাদানো ছিল, যা দেখতে বেশ ভারী মনে হচ্ছিল। মোল্লার মুখ ঘামে ভেজা ছিল, তার সাদা পাগড়ি ধুলোয় মলিন হয়ে গিয়েছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত চমক ছিল। এমন এক চমক যা প্রায়ই কোনো গভীর চিন্তা বা কোনো আগত ঝড়ের সংকেত দিত। মোল্লা এবার শুধু ভ্রমণ করছিলেন না, বরং তিনি একটি অনেক বড় দায়িত্ব পালন করছিলেন। ওই বস্তাগুলোতে শহরের এক ধনী ব্যবসায়ীর বছরের পর বছরের আয় করা সোনা, রূপো এবং মূল্যবান জহরত ভরা ছিল। মোল্লাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল যে তিনি এই খাজানা সুরক্ষিতভাবে অন্য শহরে পৌঁছে দেবেন। ব্যবসায়ী জানতেন যে মোল্লার কাছে হয়তো তলোয়ার চালানোর শক্তি নেই, কিন্তু তার কাছে দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক অস্ত্র আছে, তার মাথা। যেমন যেমন দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে লাগল, বাতাসের তাপমাত্রা কমার বদলে বালির উত্তাপ আরও বেড়ে গেল। মোল্লা নিজের জলের মশক থেকে দুঢোক জল খেলেন এবং নিজের খচ্চরের ঘাড় চাপড়ে দিলেন। ব্যাস, আরেকটি বন্ধু। তিনি খচ্চরের কানে ফিসফিস করে বললেন, আমরা শীঘ্রই সরাইখানায় পৌঁছে যাব। কিন্তু মোল্লা কি জানতেন যে আজ কপাল তার জন্য সরাইখানার আরাম নয়, বরং এক বিপজ্জনক পরীক্ষা লিখে রেখেছে? তখনই মোল্লার নজর দিগন্তের দিকে গেল। সেখানে যেখানে মাটি আর আকাশ মিলেমিশে এক হয়ে গিয়েছিল, তিনি ৫টি কালো বিন্দু দেখতে পেলেন। প্রথমে তার মনে হলো হয়তো এটি গরমের কারণে চোখের ভুল, যাকে মরিচিকা বলে। কিন্তু যেমন যেমন তিনি এগিয়ে গেলেন, ওই বিন্দুগুলো বড় হতে থাকল। মোল্লা নিজের চোখ কুঁচকে ভালো করে দেখলেন। তারা ৫ জন অশ্বারোহী ছিলেন। তাদের চলার ধরন, তাদের ঘোড়ার গতি এবং তাদের হাতে চকচকে খোলা তলোয়ারের ছায়া এই সব বলে দিচ্ছিল যে তারা কোনো সাধারণ যাত্রী ছিলেন না। মোল্লার বুক এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। এরা ওই এলাকার কুখ্যাত ৫ খুনি চোর ছিল। এদের সর্দার ছিল কালিয়া, যার নিষ্ঠুরতার গল্প দূর দূরান্তে বিখ্যাত ছিল। বলা হতো যে কালিয়া এবং তার ৪ সঙ্গী ভীমা, ছোটু, লম্বু আর নটবর মরুভূমিতে পিঁপড়ে কেউ ছাড়ত না। মোল্লা তৎক্ষণাৎ পরিস্থিতি বুঝে নিলেন। তার কাছে পালানোর কোনো পথ ছিল না। তার বুড়ো খচ্চর ওই তেজস্বী আরবি ঘোড়াগুলোর মোকাবিলা করতে পারত না, এবং মোল্লার কাছে এমন কোনো অস্ত্রও ছিল না যা দিয়ে তিনি ৫ জন ভয়ঙ্কর ডাকাতের সাথে লড়তে পারেন। তার কাছে যা ছিল তা হলো ওই বস্তায় বন্দি খাজানা আর তার নিজের মাথার খুলির ভেতর বন্দি বুদ্ধি। ইয়া খোদা! মোল্লা আকাশের দিকে তাকালেন। মনে হয় আজ আমার পরীক্ষার সময় এসে গেছে। মোল্লা নিজের খচ্চরের লাগাম টেনে ধরলেন এবং তার গতি কমিয়ে দিলেন। তিনি নিজের মুখের ভাব তৎক্ষণাৎ বদলে ফেললেন। এখন তার মুখে ভয় বা ঘাবড়ানোর বদলে এক অত্যন্ত সহজ সরল, ক্লান্ত এবং কিছুটা বোকা ধরনের মুসাফিরের ভাব ছিল। তিনি নিজের কোমর বাঁকিয়ে নিলেন এবং এমন অভিনয় করতে লাগলেন যেন তিনি ঘুম আর ক্লান্তিতে ভেঙে পড়ছেন। ওদিকে ওই ৫ চোরের নজর মোল্লার ওপর করে গিয়েছিল। সর্দার কালিয়া নিজের ঘোড়া থামাল এবং দূরবীন দিয়ে মোল্লাকে দেখল। দেখো বন্ধুরা, কালিয়া নিজের হলুদ দাঁত দেখিয়ে হাসতে হাসতে বলল, আজ শিকার নিজে চলে সিংহের মুখে আসছে। একলা এক বুড়ো আর লাদানু খচ্চর। মনে হয় আজকের রাত রঙিন হবে। ভীমা, যে শরীরে একটি পাহাড়ের মতো ছিল এবং মাথায় ছিল গোবর, নিজের গদা হাতে নাড়াচাড়া করতে করতে বলল, সর্দার, আমার তো ওই বস্তাগুলো খুব ভারী মনে হচ্ছে। নিশ্চয়ই ওতে মাল ভরা আছে। ছোটু, যে আকারে ছোট কিন্তু অত্যন্ত চালাক ও ক্ষিপ্র ছিল, নিজের গোফে তা দিয়ে বলল, তাড়াতাড়ি চলো, এর আগে অন্য কোনো পথে ঘুরে না যায়। মোল্লা নাসিরুদ্দিন আর চোখে দেখলেন যে তারা ৫ জনই এখন দ্রুত গতিতে তার দিকে আসছে। তার মাথায় বিদ্যুতের গতিতে পরিকল্পনা তৈরি হতে লাগল। তিনি জানতেন যে যদি তিনি পালানোর চেষ্টা করেন তবে তিনি মারা পড়বেন, যদি তিনি লড়ার চেষ্টা করেন তবে তিনি মারা পড়বেন। বাঁচার একটাই রাস্তা ছিল এই চোরদের সবচেয়ে বড় শত্রুকে জাগিয়ে তোলা। আর চোরের সবচেয়ে বড় শত্রু পুলিশ নয়, তার নিজের লোভ। মোল্লা একটি নির্জন জায়গা দেখলেন যেখানে একটি পুরনো শুকনো গাছ দাঁড়িয়েছিল। ওই গাছটি কয়েক শতকের পুরনো মনে হচ্ছিল, যার ডালপালা শুকনো হাড়ের মতো দেখাচ্ছিল। মোল্লা জেনে বুঝে নিজের খচ্চরকে ওই গাছের দিকে ঘোরালেন। তিনি এমন দেখালেন
যেন তার কাছে ওই চোরদের আসার কোনো খবরই নেই। গাছের নিচে পৌঁছে মোল্লা খচ্চর থেকে নামলেন। তিনি বেশ আয়েশ করে নিজের চাদর পাতলেন। এখন যা হতে চলেছিল তা তার পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল। মোল্লা ওই ভারী বস্তাগুলোকে খচ্চরের পিঠ থেকে নামালেন। নামানোর সময় তিনি জেনে বুঝে এমন আওয়াজ করলেন যেন বস্তাগুলো খুব ভারী। উফ, এই সোনাও কত ভারী হয়! তিনি বিড়বিড় করলেন, এতটা জোরে যে যদি কেউ আশেপাশে লুকিয়ে থাকে তবে সে শুনতে পাবে, কিন্তু এতটা আস্তে যে এটা স্বাভাবিক মনে হয়। এখন এখানে একটি খুব আকর্ষণীয় বিষয় আছে যা পরবর্তীকালে এই গল্পের শেষে অর্থাৎ পঞ্চম ভাগে একটি বড় রহস্য উন্মোচন করবে। মোল্লা নাসিরুদ্দিন যখন এই বস্তাগুলো নামাচ্ছিলেন তখন তার নজর নিজের আংটির ওপর পড়ল। এটি কোনো সাধারণ আংটি ছিল না, এর ওপর একটি পুরনো ফার্সি কবিতা লেখা ছিল, যার মানে ছিল 5টি আঙুল যতক্ষণ আলাদা আছে ততক্ষণ 3 কা খড়, যখন মুষ্টিবদ্ধ হয় তখন পাথর। মোল্লার নিজের উস্তাদের কথা মনে পড়ল যে দুনিয়ায় সবচেয়ে বড় খাজানা হলো একতা, আর মূর্খদের সবচেয়ে বড় দুর্বলতা হলো অনৈক্য। মোল্লা মনে মনে হাসতে হাসতে ভাবলেন, আজ আমি এদের 5 জনকে এই পাঠই পড়াবো, কিন্তু নিজের শৈলীতে। এই চিন্তাই পরবর্তীকালে তার প্রাণ বাঁচাতে চলেছিল, কিন্তু কিভাবে তা তো সময়ই বলবে। মোল্লা বস্তার দড়িগুলো খুললেন। সন্ধ্যা ঘনিয়ে আসছিল, আর অন্ধকার নিজের চাদর ছড়াচ্ছিল। মোল্লা জানতেন যে চোরেরা এখনই হামলা করবে না, তারা অপেক্ষা করবে রাত গভীর হবার, মোল্লার ঘুমিয়ে পড়ার। চোরেরা সবসময় সহজে মাল হাসিল করতে চায়। মোল্লা বস্তার মুখ খুললেন। ভেতরে মূল্যবান বাসনকোসন, সোনার মুদ্রা আর মুখমলি কাপড় ছিল। মোল্লা বিদ্যুতের মতো ক্ষিপ্রতা দেখালেন। তিনি আশেপাশে দেখলেন, মরুভূমিতে বালি আর পাথরের কোনো অভাব ছিল না। যদি আমি এই আসল খাজানা এদের হাতে লাগতে দিই তবে তা আমার বোকামি হবে, মোল্লা ভাবলেন। তিনি তাড়াতাড়ি কিন্তু নিঃশব্দে বস্তা থেকে সব দামি জিনিস বের করে নিলেন। এখন প্রশ্ন ছিল, এই মালগুলো লুকোবেন কোথায়? মোল্লা গাছের কাণ্ডে একটি গভীর ফোকর দেখলেন, যা হয়তো কোনো পুরনো প্রাণীর গর্ত ছিল। তিনি সব সোনা আর দামি মাল ওই ফোকরে ঠুসে দিলেন এবং ওপর থেকে শুকনো ঘাস আর কাঠের টুকরো রেখে দিলেন, যাতে তা একদম প্রাকৃতিক মনে হয়। এরপরে শুরু হলো আসল খেলা, বালির রহস্য। মোল্লা ওই খালি বস্তাগুলোতে আশেপাশের ভারী বালি ভরতে শুরু করলেন। তিনি কিছু বড় আর চোখা পাথরও দিলেন, যাতে বস্তার আকার এবং ওজন আসল মালের মতোই মনে হয়। তিনি বালি ঠুসে ঠুসে ভরলেন। যখন বস্তা পুরো ভরে গেল তখন তিনি সেগুলো সেভাবেই কোষে বাঁধলেন যেভাবে কোনো জহরি নিজের হিরে বাঁধে। মোল্লার কারিগরি এতটাই নিখুঁত ছিল যে কেউই এটা বলতে পারত না যে এই বস্তাগুলোকে কখনো খোলাও হয়েছিল। তখনই মোল্লা ঝোপের আড়ালে কিছু খসখস আওয়াজ শুনতে পেলেন। তিনি বুঝে গেলেন, দর্শক এসে গেছে, নাটক শুরু করার সময় হয়ে গেছে। বন্ধুরা, এর আগে আমরা দেখি যে মোল্লা কিভাবে নিজের প্রাণ আর মাল বাঁচান। একটি ছোট্ট কথা, এই কাহিনী আমাদের শেখায় যে বিপদের সময় ঘাবড়ানো উচিত নয়, বরং ঠান্ডা মাথায় কাজ করা উচিত। মোল্লা নাসিরুদ্দিনের মতো চালাক হওয়ার জন্য জরুরি যে আমরা প্রতিদিন নতুন কিছু শিখি। যদি আপনিও মোল্লার মতো প্রতিটি মুশকিলের সমাধান হাসতে হাসতে বের করতে চান এবং এমন সব মজাদার কাহিনীর আনন্দ নিতে চান, তবে এক্ষুনি এই ভিডিওটিকে লাইক করে দিন। আপনার একটি লাইক আমাদের বলে দেয় যে আপনিও মোল্লার টিমে আছেন। আর হ্যাঁ, যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে তাড়াতাড়ি ওই লাল বোতামটি টিপে দিন, কারণ আগে এই গল্পে যা হতে চলেছে তা আপনি মিস করতে চাইবেন না। কমেন্টে মোল্লার জয় লিখতে ভুলবেন না। চলুন ফিরে যাই মরুভূমিতে। মোল্লা ওই বালি আর পাথরে ভরা বস্তাগুলো ফেরত খচ্চরের কাছে রাখলেন, কিন্তু সেগুলো খচ্চরের ওপর লাদলেন না। তিনি সেগুলো নিজের শিয়ারে রেখে দিলেন, যেমন কেউ নিজের সবচেয়ে দামি জিনিসকে বুকে জড়িয়ে ঘুমায়। তিনি একটি ছোট্ট আগুন জ্বালালেন এবং রুটি শেখার নাটক করতে লাগলেন। অন্ধকার এখন গভীর হয়ে গিয়েছিল। মরুভূমির রাত যতটা ঠান্ডা হয় ততটাই ভয়ঙ্কর। ঝোপের আড়ালে 5 চোর নিজের পালার অপেক্ষা করছিল। সর্দার লম্বু ধীরে ধীরে ফিসফিস করে বলল, ও কি ঘুমোচ্ছে? না বেকুব, সর্দার কালিয়া তাকে ধমক দিল। এখনও তো আগুন জ্বেলেছে, একটু সবুর কর, যখন ও গভীর ঘুমে যাবে তখন হামলা করব। কিন্তু সর্দার নটবর বলল, সরাসরি গিয়ে ওর গলা কেন কাটছি না, কাজ সহজ হয়ে যাবে। সর্দার তার দিকে কটমট করে তাকালো। তুই সব সময় তাড়াহুড়ো করিস, যদি আমরা হামলা করি আরও চিৎকার করে দেয় বা খচ্চর পালিয়ে যায় তবে? আর তাছাড়া রক্তারক্তি না করেই যদি মাল পাওয়া যায় তবে তার চেয়ে ভালো আর কি হতে পারে? আমরা ওকে মারব না, ওকে মরুভূমিতে কাঁদার জন্য জ্যান্ত ছেড়ে দেব। ওর ছটপটানি দেখতে বেশি মজা লাগবে। চোরদের এই চরিত্র হয়, তারা শুধু ধনের লোভী নয়, তারা অন্যের অসহায়ত্বেও আনন্দ পায়, আর এই নিষ্ঠুরতাই তাদের চিন্তাকে সীমাবদ্ধ করে দেয়। মোল্লা এই সুযোগটাই নিচ্ছিলেন। মোল্লা খাওয়ার নাটক শেষ করলেন এবং শুয়ে পড়লেন। তিনি জেনে বুঝে জোরে জোরে নাক ডাকতে শুরু করলেন, খড় খড়।
মরুভূমির নিস্তব্ধতায় তার নাক ডাকার শব্দ কোনো সিংহের গর্জনের মতো প্রতিধ্বনিত হচ্ছিল। প্রায় 1 ঘণ্টা পরে যখন মোল্লার বিশ্বাস হলো যে চোরদের ধৈর্যের বাঁধ এখন ভেঙে গেছে, তিনি নিজের এক চোখ সামান্য খুললেন। জ্যোৎস্না রাতে তিনি 5টি ছায়া নিজের দিকে এগিয়ে আসতে দেখলেন। তারা পা টিপে টিপে আসছিল, বিড়ালের মতো নিঃশব্দে। সবার আগে সর্দার কালিয়া ছিল, তার পেছনে ভীমা আর বাকি 3জন। তারা মোল্লার কাছে এলো। মোল্লা নিজের শ্বাস চেপে ধরলেন। তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছিল, কিন্তু শরীর একদম পাথরের মতো স্থির ছিল। সর্দার ইশারা করল। ভীমা আর ছোটু ধীরে ধীরে ওই বস্তাগুলো তুলল, যা মোল্লার শিয়রে রাখা ছিল। বস্তাগুলো সত্যিই ভারী ছিল। ভীমার মুখে একটি চওড়া হাসি ফুটে উঠল। সে সর্দারের দিকে তাকিয়ে মাথা নাড়াল, যার মানে ছিল, মাল খুব ভারী, সর্দার, স্বর্গ মিলে গেছে। চোরেরা একে অপরকে ইশারা করল। তারা মোল্লাকে ওখানেই ঘুমন্ত অবস্থায় ছেড়ে দিয়ে বস্তাগুলো নিজের কাঁধে নিয়ে খুব দ্রুত কিন্তু নিঃশব্দে সেখান থেকে রাফুচক্কর হয়ে গেল। তারা এতটাই খুশি ছিল যে তারা মোল্লার খচ্চরকেও নিল না। তাদের মনে হলো খচ্চর ধীর গতির আর তাদের গতি কমিয়ে দেবে, আর তাদের কাছে যে খাজানা হাতে লেগেছে তার জন্য তারা পায়ে হেঁটেও দুনিয়ার যে কোনো প্রান্তে পালিয়ে যেতে পারে। মোল্লা শুয়ে থাকলেন। তিনি ততক্ষণ পর্যন্ত শুয়ে থাকলেন যতক্ষণ না চোরদের পায়ের আওয়াজ পুরোপুরি উধাও হয়ে গেল। যেমনই নিস্তব্ধতা মামল, মোল্লা উঠে বসলেন। তার মুখে ওই সারল্য গায়েব হয়ে গিয়েছিল এবং তার জায়গায় একটি বিজয়ের হাসি জায়গা করে নিয়েছিল। বেচারা, মোল্লা হাসতে হাসতে বললেন, এত কষ্ট করে বালি বয়ে নিয়ে গেল। মরুভূমিতে বালির অভাব ছিল কি যে আমার কাছ থেকেও নিয়ে গেল? মোল্লা নিশ্চিন্তে গাছের ফোকর থেকে নিজের আসল খাজানা বের করলেন। সেটা নিজের পোশাকে এবং খচ্চরের জিনের নিজে তৈরি গুপ্ত পকেটে লুকিয়ে নিলেন। এখন তার কাছে কোনো ভারী বস্তা ছিল না। তিনি হালকা ছিলেন এবং তার খচ্চরও। চলো আমার বন্ধু, মোল্লা খচ্চরকে বললেন। এখন আসল মজা শুরু হবে। ওই চোরেরা এখন কিছুটা দূরে গিয়ে থামবে আর ওই বস্তাগুলো খুলবে, আর তখন যা দৃশ্য হবে তা যদি আমি দেখতে পেতাম। কিন্তু কাহিনী এখন আর শেষ হয়নি। মোল্লা জানতেন যে যখন চোরেরা ওই বস্তাগুলো খুলবে আর সেখানে শুধু পাথর পাবে, তখন তাদের রাগ সপ্তম আকাশে হবে। তারা ফিরে আসবে এবং এবার তারা মোল্লাকে জ্যান্ত ছাড়বে না। মোল্লা মাটিতে দেখলেন। চোরদের পায়ের ছাপ পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু মোল্লা নিজের বুদ্ধির আরও একটি পাতা উল্টালেন। তিনি নিজের দিক পরিবর্তন করে নিলেন। তিনি শহরের দিকে সরাসরি না গিয়ে বরং একটি আঁকাবাঁকা পথ বেছে নিলেন, যা পাহাড়ের দিকে যেত। ওদিকে চোরেরা প্রায় 2 মাইল দূরে গিয়ে থামল। তারা হাঁপাচ্ছিল, ঘামে ভেজা ছিল, কিন্তু তাদের চোখে লালসার চমক ছিল। থামো, সর্দার হুকুম দিল। এখানে কেউ আসবে না। চলো, দেখি আজ কপাল আমাদের কি দিয়েছে। 5 চোর গোল হয়ে বসে পড়ল। তাদের মাঝখানে ওই 2টো মোটা বস্তা রাখা ছিল। জ্যোৎস্না রাতে ওই বস্তাগুলো কোনো রহস্যময় সিন্দুকের মতো লাগছিল। ভীমা নিজের তলোয়ার বের করল। তার হাত কাঁপছিল, ভয়ে নয় বরং উত্তেজনায়। কেটে ফেলো এটা, ছোট চিৎকার করল। ভীমা বস্তার দড়ি কাটল এবং সেটা উল্টো করে দিল। কি বেরোলো ওটা থেকে? সোনা? না। রূপো? একদমই না। ওটা থেকে বেরোলো ঝুরঝুরে হলুদ মরুভূমির ধুলো আর 4-5টি বড় বড় পাথর, যা ঠপ করে মাটিতে পড়ল। নিস্তব্ধতা, একদম মৃত্যুর মতো নিস্তব্ধতা। 5 চোর ওই বালির স্তূপকে এমনভাবে দেখছিল যেন তাদের বিশ্বাসই হচ্ছিল না যে তাদের চোখ কি দেখছে। লম্বু দ্বিতীয় বস্তাটিও ছিঁড়ে ফেলল। ওটা থেকেও একই জিনিস বেরোলো, বালি আর কাঁকড়। এ কি? নটবরের গলা বুঝে এলো। সর্দার কালিয়ার মুখ রাগে লাল, তারপর বেগুনি হয়ে গেল। সে একটি পাথর তুলল এবং সেটা পুরো শক্তি দিয়ে মাটিতে আছাড় মারল। ধোকা! সে সিংহীর মতো গর্জন করে উঠল। ওই বুড়ো আমাদের ধোকা দিয়েছে। ও আমাদের বেকুব বানিয়েছে। এই বালি তো আমরা পুরো সপ্তাহ আমাদের জুতোর ভেতর নিয়ে ঘুরছিলাম, আর ও এই বালি আমাদের কাঁধে বোয়ালো। ভীমা নিজের গদা তুলল এবং একটি পাহাড়ের গায়ে আছাড় মারল। আমি ওটে কাঁচা চিবিয়ে খাব, আমি ওর হাড়ের চূর্ণ বানিয়ে দেব। সর্দার গভীর শ্বাস নিল। তার রাগ এখন একটি ঠান্ডা নিষ্ঠুর পরিকল্পনায় বদলে যাচ্ছিল। ও বেশি দূরে যায়নি। কালিয়া দাঁত কিরমির করে বলল, ও বুড়ো, ওর খচ্চর আধমরা, আর আমরা মরুভূমির রাজা। ও আমাদের সাথে খেল খেলেছে। এখন আমরা ওকে এমন খেলা দেখাবো যে ওর আত্মা কেঁপে উঠবে। চলো, ফেরত চলো, ওকে খোঁজো। ওই 5 চোর, যারা কিছু সময় আগে দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ হবার স্বপ্ন দেখছিল, এখন দুনিয়ার সবচেয়ে বড় মূর্খ অনুভব করছিল। আর একটি মূর্খ মানুষ সবচেয়ে বেশি বিপজ্জনক হয় যখন তার অহংকারে আঘাত লাগে। তারা প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে ফেরত ওই দিকেই দৌড়াল যেখান থেকে তারা এসেছিল। কিন্তু মোল্লা নাসিরুদ্দিন কোনো কাঁচা খেলোয়াড় ছিলেন না। তিনি এই বিষয়ে আগেই আন্দাজ করেছিলেন। যখন চোরেরা ফেরত ওই গাছের কাছে পৌঁছল, তখন সেখানে কেউ ছিল না, শুধু আগুনের ঠান্ডা হতে থাকা ছাই আর একটি খালি জায়গা ছিল। মোল্লা উধাও। খোঁজো ওকে, সর্দার চিৎকার করল। জমিন পাতাল এক করে দাও, কিন্তু ওই মোল্লাকে আমার জ্যান্ত চাই। চোরেরা মশাল জ্বালালো এবং চিহ্নগুলো খুঁজতে লাগল, আর এখান থেকেই শুরু হলো মোল্লার পরবর্তী চাল। মোল্লা যাওয়ার সময় মাটিতে এমন কিছু চিহ্ন ছেড়েছিলেন যা বিভ্রম সৃষ্টি করত। কোথাও খচ্চরের খুরের চিহ্ন ছিল, তো কোথাও মোল্লা নিজের জুতো উল্টো পরে হেঁটেছিলেন, যাতে মনে হয় তিনি ফেরত পেছনের দিকে গেছেন।
সর্দার চিহ্ন দেখে ভ্যাবাচ্যাক্কা খেয়ে গেল। এ কোন দিকে গেছে? চিহ্ন তো চারিদিকে আছে। ছোটু, যে চিহ্ন পড়াতে ওস্তাদ ছিল, মাটিতে ঝুঁকে পড়ল। সে খুঁটিয়ে দেখল। সর্দার, এই লোকটা কোনো জাদুকর মনে হয়। দেখো, এখানকার চিহ্ন বলে যে ও পূর্বে গেছে, কিন্তু এখানে ঝোপ ভাঙা আছে, যার মানে ও পশ্চিমে গেছে। জাদুকর নয়, ও এক ধূর্ত শিয়াল, সর্দার থুতু ফেলে বলল। কিন্তু শিয়াল যতই চালাক হোক, শিকারীর জাল থেকে বাঁচতে পারে না। আমরা 5 জন, ও একা। আমরা ছড়িয়ে যাব। তোমরা দুজন ওদিকে যাও, তোমরা দুজন ওদিকে, আমি সোজা যাব। যেখানেই পাও ওকে ঘিরে যাও। এখানেই ওই অন্ধকার মরুভূমিতে চোরেদের মধ্যে প্রথম ফাটল ধরল, যা মোল্লা নিজের অদৃশ্য আঙুল দিয়ে খুঁচিয়ে দিয়েছিলেন। সর্দারের এই সিদ্ধান্ত যে তারা আলাদা আলাদা দিকে যাবে, তাদের একতাকে ভাঙার শুরু ছিল। ওদিকে মোল্লা একটি সুরক্ষিত টিলার আড়ালো লুকিয়ে ওই মশালগুলোর আলো এদিক ওদিক ছোটাছুটি করতে দেখছিলেন। তিনি হাসলেন। প্রথম ধাপ পূর্ণ হল। চোরেরা এখন ক্লান্ত হবে, বিরক্ত হবে আর বিচ্ছিন্ন হবে। এখনও তো খেলা শুরু হয়েছে আমার বন্ধুরা। এখনও তো তোমাদের খালি হাতের কষ্ট অনুভব হয়েছে। এখনও তো তোমাদের মিথ্যে খাজানার পেছনে ছুটতে হবে। মোল্লা নিজের পকেট থেকে একটি কাগজের টুকরো আর কয়লা বের করলেন। অন্ধকারেই তিনি ওই কাগজে কিছু রেখা টানলেন। এটি একটি মিথ্যে নকশা ছিল। তিনি ভাবলেন, যখন মানুষের লালসা তার বুদ্ধির ওপর পর্দা ফেলে দেয়, তখন সে মরুভূমিতেও জল দেখতে পায়। আমি তাদের সেটাই দেখাবো যা তারা দেখতে চায়। মোল্লা জানতেন যে চোরেরা এখন তার পেছনে পাগলের মতো আসবে। তাই তিনি তাদের জন্য এমন একটি রাস্তা তৈরি করার সিদ্ধান্ত নিলেন, যা তাদের গন্তব্যে নয়, বরং একটি অন্তহীন গোলকধাঁধায় নিয়ে যাবে। রাতের নিস্তব্ধতা এখন চোরদের গালিগালাজ আর ঘোড়ার খুঁড়ের শব্দে ভাঙছিল, কিন্তু মোল্লা শান্ত ছিলেন। তিনি নিজের খচ্চরকে এগিয়ে নিয়ে গেলেন এক নতুন পরিকল্পনার সাথে, এক নতুন ধুঙ্কার সাথে। চোরেরা কি মোল্লাকে ধরতে পারল? মোল্লার ওই মিথ্যে নকশা কি তাদের কবরে নিয়ে যাবে? আর ওই 3-4টি নোংরা মুদ্রার পুটলির রহস্য কি, যা মোল্লা পরবর্তী অংশে ব্যবহার করতে চলেছেন? কাহিনীর রোমাঞ্চ এখন চরমে পৌঁছতে চলেছে। চোরেরা রাগে আছে, মোল্লা শান্ত, আর মরুভূমি এই দুজনের মাঝখানের এই মহাযুদ্ধের সাক্ষী হচ্ছে। পরবর্তী ভাগে আপনারা দেখবেন কিভাবে মোল্লা চোরদের জন্য আরও একটি জাল পাতলেন, এমন এক জাল যাতে ফেসে চোরেরা শুধু নিজেদের রাস্তা ভুলে গেল না, বরং নিজেদের অবশিষ্ট বুদ্ধিও হারিয়ে ফেলল। তৈরি হয়ে যান খালি হাত আর মিথ্যে খাজানার ওই দৌড়ের জন্য, যেখানে প্রতিটি পদক্ষেপে এক নতুন ধোঁকা আছে। চোরদের হাতে একটি ছেঁড়া পুটলি আছে, যেখান থেকে কিছু পুরনো মুদ্রা পড়ে। সর্দারের চোখে পাগলপন আছে। সে চিৎকার করে বলে, সেখানে, ওই খাজানা ওখানেই আছে। 5 চোর একটি শুকনো কুয়োর দিকে দৌড়ায়, কিন্তু তারা কি জানে যে ওই কুয়ে জল নয়, মোল্লার পরবর্তী চাল লুকিয়ে আছে? দেখুন দ্বিতীয় ভাগে খালি হাতের তামাশা। মরুভূমির রাত যতটা নিস্তব্ধ হয়, আজ ততটাই গোলমালে ভরা ছিল। ওই বিরান ভূমিতে 5 চোরের চিৎকার প্রতিধ্বনিত হচ্ছিল। সর্দার কালিয়ার হাতে এখনও ওই ছেঁড়া বস্তাটি ছিল, যেখান থেকে সোনার মোহরের জায়গায় হলুদ ঝুরঝুরে বালি ঝরছিল। তার মনে হচ্ছিল যেন ওই বালি তার হাত থেকে নয়, বরং তার ভাগ্য থেকে পিছলে যাচ্ছে। সে রাগে বস্তাটিকে মাটিতে আছাড় মারল এবং তার ওপর পাগলের মতো ঝাঁপাতে লাগল, যেন সে ওই বস্তাটিকে নয়, বরং মোল্লা নাসিরুদ্দিনকে পিষে ফেলছে। ধোঁকা! আমাদের সাথে ধোঁকা হয়েছে। ভীমা নিজের গদা হাওয়ায় নাড়াচাড়া করতে করতে বলল। তার গলায় এক অদ্ভুত কান্নার সুর ছিল। ওই বুড়ো আমাদের মাটি ধরিয়ে দিয়েছে। আমরা এত দূর থেকে মাটি বয়ে এনেছি। লম্বু, যে সবসময় ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করত, সে মাটিতে পড়ে থাকা বালি তুলে নিল এবং সেটা শুকল। সর্দার, এই বালি টাটকা নয়, এটি কিছুটা ভেজা। এর মানে এই বালিও কোনো পুরনো জায়গা থেকে খুঁড়েছে। ওই সব আগে থেকে ভেবে রেখেছিল। ও জানত যে আমরা আসব। কালিয়ার চোখের রক্ত নেমে এসেছিল। সে লম্বুর কলার ধরল এবং তাকে নিদের দিকে টেনে নিল। ও জানত, আর তোরা সব কি করছিলি? তোদের 5 জনের চোখ কি বোতাম ছিল? যখন আমরা ওকে দেখছিলাম, তখন কারোর সন্দেহ হলো না যে ও এত সহজে কেন ঘুমিয়ে পড়ল? ও আমাদের ডেকেছে, আর আমরা মূর্খের মতো ওর জালে ফেসে গেছি। নটবর, যে এখনও এক আশায় দ্বিতীয় বস্তাটি হাতড়াচ্ছিল, হতাশায় নিজের কপাল চাপড়ে নিল। কিছু নেই সর্দার, একটা মুদ্রাও নেই, শুধু পাথর আর ধুলো। কালিয়া একটি গভীর তেতো শ্বাস নিল। মরুভূমির ঠান্ডা হাওয়াও তার ভেতরের আগুন নেভাতে পারছিল না। সে নিজের কোমরে বাঁধা তলোয়ার কষে নিল। শোনো, সে ফিসফিস করে বলল, কিন্তু তার গলায় ঝড়ের মতো তীব্রতা ছিল। ওই বুড়ো এখানেই কোথাও আছে। ও নিজের আধমরা গাধার সাথে বেশি দূর যেতে পারে না। ও আমাদের বেকুব বানিয়েছে, আমাদের বেইজ্জত করেছে। এখন এই বিষয়টা শুধু ধনের রইল না, এখন এটা আমাদের সম্মানের বিষয়। যদি এই কথা আর কেউ জানতে পারে যে 5 জন ভয়ঙ্কর ডাকাতকে এক মোল্লা বালি ধরিয়ে দিয়েছে, তবে মরুভূমির প্রতিটি বাচ্চা আমাদের দেখে হাসবে। তাহলে আমরা কি করি সর্দার? শিকার। এখন আমরা শিকার করব।
ছড়িয়ে পড়ো, ওর পায়ের ছাপ খোঁজো, যেখানেই মাটি চাপা মনে হবে, যেখানেই ঝোপ ভাঙা পাওয়া যাবে, ইশারা করো। আজ রাতে ওই মোল্লা নিজের শেষ নামাজ পড়বে। ওদিকে মোল্লা নাসিরুদ্দিন ওই চোরদের থেকে বড়জোর 2-3 মাইল দূরত্বে ছিলেন। তিনি একটি উঁচু টিলার আড়ালে দাঁড়িয়ে নিচের দৃশ্য দেখছিলেন। জ্যোৎস্না রাতে দূরে জ্বলন্ত মশালগুলো জোনাকির মতো লাগছিল। মোল্লা দেখলেন যে জোনাকিগুলো ছড়িয়ে পড়ছে। চোরেরা তাকে খোঁজার জন্য আলাদা আলাদা দিক ধরে নিয়েছে। মোল্লা নিজের খচ্চরের ঘাড়ে হাত বুলিয়ে দিলেন। দেখছ বন্ধু, রাগ মানুষের বুদ্ধিকে কিভাবে খেয়ে ফেলে। যদি তারা শান্ত হয়ে ভাবত, তবে বুঝে যেত যে আমি শহরের দিকে পালানোর বদলে বিরান ভূমির দিকে কেন যাব। কিন্তু রাগ তাদের ওখানেই নিয়ে যাবে যেখানে আমি চাই। মোল্লা জানতেন যে এখন আসল খেলা শুরু হবে। তাকে চোরদের উলঝিয়ে রাখতে হবে, যাতে তারা সকাল হওয়া পর্যন্ত শহরের সীমানা থেকে দূরে থাকে, এবং সাথে মোল্লাকেও নিজের সুরক্ষিতভাবে বেরোতে হবে। মোল্লা নিজের ঝুলিতে হাত দিলেন। তার আঙুল একটি ছোট মখমলি পুটলির সাথে ধাক্কা খেল। এটি একটি পুরনো পুটলি ছিল, যা মোল্লা প্রায় খুচরো রাখার জন্য ব্যবহার করতেন। এতে 3-4টি তামার ঘষা মুদ্রা আর একটি নকল সোনার মুদ্রা ছিল, যা দেখতে আসল মনে হতো কিন্তু ছিল পিতলের। মোল্লার মাথায় আরেকটি দুষ্টুমি খেলে গেল। তিনি নিজের খচ্চরকে একটি কাঁটা ঝোপের কাছে থামালেন। তিনি জেনে বুঝে ওই মখমলি পুটলিটিকে ঝোপের একটি ডালে আটকে দিলেন এবং সেটাকে কিছুটা ছিঁড়ে দিলেন। এমন মনে হচ্ছিল যেন পালানোর সময় কারুর দামি জিনিস ঝোপে আটকে পড়ে গেছে। পুটলি থেকে একটি মুদ্রা মাটিতে পড়ে চকচক করছিল। লোভের জন্য একটি ছোট আগুনের ফুলকিই যথেষ্ট, মোল্লা হাসতে হাসতে ভাবলেন। এরপরে মোল্লা নিজের দিক বদলে নিলেন। তিনি যে পথে চলছিলেন তা একটি শুকনো এবং বিপজ্জনক এলাকার দিকে যেত, যাকে স্থানীয় লোকেরা ভূতের কুয়ো বলত। কিন্তু পুটলি ফেলার পর মোল্লা নিজের চলার ধরন বদলে দিলেন। তিনি নিজের খচ্চরের খুঁড়ে মোটা কাপড় বেঁধে দিলেন, যাতে চিহ্ন না পড়ে, এবং নিজে পাথরের ওপর পা রেখে একটি অন্য দিকে আসল পথের দিকে ঘুরে গেলেন। কিন্তু ঘোরার আগে তিনি মাটিতে ঘষ্টানোর চিহ্ন তৈরি করলেন, যেন কোনো ভারী জিনিস টেনে নিয়ে যাওয়া হয়েছে। এই চিহ্ন সরাসরি ওই ঝোপের দিকে যেত, যেখানে পুটলি ঝুলছিল, আর তারপর আগে ওই বিপজ্জনক শুকনো কুয়োর দিকে। প্রায় আধ ঘণ্টা পর ছোটুর নজর মাটিতে পড়ল। সর্দার, এখানে এসো, ও চিৎকার করল। কালিয়া আর বাকি চোর, যারা এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছিল, তৎক্ষণাৎ ছোটুর গলার দিকে দৌড়াল। ছোটু মাটিতে ঝুঁকেছিল। দেখো সর্দার, এখানে চিহ্ন গভীর, মনে হয় যেন ক্লান্ত হয়ে গেছে আর নিজের পা ঘষ্টে চলছে। আর দেখো, খচ্চরের খুঁড়ের চিহ্নও এখান থেকে আগে যাচ্ছে। ভীমার নজর হঠাৎ পাশের ঝোপের ওপর পড়ল। সেখানে জ্যোৎস্নায় কিছু চকচক করছিল। আরে ওটা দেখো! ভীমা লাফিয়ে গেল এবং সে কাঁটার তোয়াকা না করেই ওই পুটলিটি টেনে নিল। আহ! কাঁটা ফোটার কারণে তার মুখ দিয়ে আওয়াজ বেরোল, কিন্তু তার হাতে যা ছিল তা তার ব্যথা ভুলিয়ে দিল। সর্দার কালিয়া তার হাত থেকে পুটলিটি ছিনিয়ে নিল। সে পুটলিটিকে উল্টো করল। ওটা থেকে ঝনঝন করে 3টি মুদ্রা পড়ল, আর একটি হলুদ উজ্জ্বল মুদ্রা তার হাতের তালুতে এলো। সোনা! নটবরের চোখ ছানা বড়া হয়ে গেল। আসল সোনা! সর্দার ওই নকল সোনার মুদ্রাটি দাঁত দিয়ে চেপে পরীক্ষা করল না, কারণ লালসা তার বিচার বুদ্ধিকে কেড়ে নিয়েছিল। সে শুধু হলুদ রং দেখল আর মনে হলো এটা সোনা। এর মানে সর্দারের শ্বাস দ্রুত হয়ে গেল। এর মানে ওর কাছে আরও মাল আছে। ও ওই বড় খাজানা হয়তো কোথাও লুকিয়ে দিয়েছে, কিন্তু এই পুটলি বলছে যে ও নিজের প্রাণ বাঁচানোর জন্য পালাচ্ছে, আর তাড়াহুড়োতে ওর মাল পড়ে যাচ্ছে। সর্দার, যদি এটা এখানে পড়ে থাকে তবে ও বেশি দূরে হবে না, লম্বু যুক্তি দিল। দেখো, পুটলি ছেঁড়া, হয়তো ও জানতেই পারেনি যে ওর ধন পড়ে গেছে। একদম, কালিয়া জোশ নিয়ে বলল। ও ঘাবড়ে আছে, আর এক ঘাবড়ে যাওয়া মানুষ সবসময় ভুল করে। দেখো, চিহ্ন ওই দিকে যাচ্ছে। সে ওই দিকেই ইশারা করল, যেদিকে মোল্লা ঘষ্টানোর চিহ্ন তৈরি করেছিলেন। ওই রাস্তা সরাসরি মরুভূমির সবচেয়ে বিরান অংশের দিকে যেত। কিন্তু সর্দার লম্বু কিছুটা ইতস্তত করে বলল, ওই রাস্তা তো শুকনো কুয়োর দিকে যায়, ওখানে তো জলও পালা যায় না। ও ওদিকে কেন যাবে? কালিয়া লম্বুর মাথায় এক চড় মারল। আরে বুদ্ধির ধাড়ি, এই জন্যই তো ও ওদিকে যাচ্ছে। ওর মনে হচ্ছে আমরা ভাবব ও ওদিকে গেছে। ও আমাদের ধোঁকা দেওয়ার জন্য ওই বিপজ্জনক পথে গেছে। ওর মনে হচ্ছে আমরা ওখানে ওর পিছু নেব না, কিন্তু ও জানে না যে কালিয়া নিজের শিকারকে পাতাল থেকেও খুঁজে বের করে। চলো। 5 চোর ওই এক নকল সোনার মুদ্রা আর 3টি তামার মুদ্রার লোভে মোল্লার পাতা দ্বিতীয় জালে ফেসে গেল। তারা ওই দিকে দৌড়ে চলল, যা তাদের মৃত্যুর মুখে নিয়ে যাচ্ছিল। মোল্লা নাসিরুদ্দিন, যিনি এখন একটি সুরক্ষিত দূরত্বে একটি পাথরের পেছনে বসেছিলেন, তিনি চোরদের ভুল দিকে যেতে দেখলেন।
তিনি স্বস্তির শ্বাস নিলেন, কিন্তু তিনি জানতেন যে এই স্বস্তি এখনও কাঁচা। যখন চোরেরা ওই শুকনো কুয়ো পর্যন্ত পৌঁছাবে আর সেখানে তারা কিছু পাবে না, তখন তাদের রাগ দ্বিগুণ হয়ে যাবে, আর তখন তারা ফেরত আসবে। আমাকে ওদের আরও উলঝে রাখতে হবে, মোল্লা ভাবলেন। শুধু ভুল রাস্তা যথেষ্ট নয়, আমাকে ওদের মাথায় একটি গল্প ঢোকাতে হবে, এমন এক গল্প যা তারা বিশ্বাস করতে চাইবে। মোল্লা নিজের জায়গা থেকে উঠে কিছুটা আগে এগিয়ে গেলেন। তিনি একটি পুরনো জরাজীর্ণ ভাঙা দেওয়াল পেলেন, যা হয়তো শতক আগে যাত্রী নিবাসের অংশ ছিল। এই জায়গাটি চারিদিক থেকে রাস্তার সঙ্গম ছিল। যদি চোরেরা ফেরত আসে, তবে তারা এখানে নিশ্চয়ই থামবে। মোল্লা নিজের পকেট থেকে একটি কয়লার বড় টুকরো বের করলেন। তিনি দেওয়ালের সবচেয়ে পরিষ্কার অংশে একটি নকশা আঁকতে শুরু করলেন। এটি কোনো সাধারণ নকশা ছিল না। তিনি একটি বড় গোল আঁকলেন এবং তার মাঝখানে লিখলেন শাহী ওয়েসিস, মানে শাহী মরুদ্যান। তারপর তিনি কিছু তীরের চিহ্ন বানালেন এবং নিচে একটি ধাঁধা লিখলেন, যে তৃষ্ণার্ত সেই পাবে। যেখানে সূর্য ডোবে সেখানেই খাজানা ঘুমায়, 3 তালগাছের মাঝে, পুরনো মাজারের নিচে। মোল্লা নিজের হাতের লেখাকে জেনে বুঝে আঁকাবাঁকা করলেন, যেন কেউ খুব তাড়াহুড়োতে বা মরণকালে লিখেছে। তিনি ওই নকশার কাছে নিজের জলের মশক থেকে কিছুটা জল ফেলে দিলেন, আর সেখানে কিছু টাটকা পায়ের চিহ্ন তৈরি করে দিলেন, যেন কেউ সেখানে থেমে নকশা দেখছিল আর তারপর একই দিকে পালিয়ে গেছে। মোল্লার এই চাল খুব গভীর ছিল। তিনি জানতেন যে চোরদের কাছে এখনই সোনার মুদ্রা আছে। এখন যখন তারা এই নকশা দেখবে, তখন তাদের মাথা এই গল্প বানিয়ে নেবে যে মোল্লা কোনো পুরনো খাজানার মরুদ্যানের দিকে পালাচ্ছে। মানুষ সবসময় ওই মিথ্যেটির ওপর সবচেয়ে তাড়াতাড়ি ভরসা করে, যা তাকে ধনী বানানোর স্বপ্ন দেখায়। নিজের কাজ শেষ করে মোল্লা আবার নিজের দিক পরিবর্তন করলেন এবং একটি সরু গিরিপথের রাস্তায় বেরিয়ে গেলেন, যা সুরক্ষিত ছিল কিন্তু কিছুটা লম্বা ছিল। ওদিকে চোরেরা দৌড়তে দৌড়তে ওই শুকনো কুয়োর কাছে পৌঁছে গেল। তাদের অবস্থা খারাপ ছিল, গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। কোথায়, কোথায় ও? ভীমা হাঁপাতে হাঁপাতে চিৎকার করল। কুয়ো একদম শুকনো ছিল, আশেপাশে মাইল পর্যন্ত কেউ ছিল না, শুধু নিস্তব্ধতা আর বাতাসের শাঁস শব্দ। আবার ধোকা, নটবর কান্নাকাটি করা মুখ নিয়ে বলল। চিহ্ন তো এখানেই ছিল। সর্দার কালিয়া কুয়োর ভিতর উকি দিল, সেখানে শুধু অন্ধকার ছিল। ও এখানেই কোথাও লুকিয়ে থাকবে, কালিয়া গর্জন করল। কুয়োয় পাথর ফেলো। তারা কুয়োয় বড় বড় পাথর ফেলল, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ এলো না। সর্দার লম্বু বলল, দেখো, এখান থেকে আগে কোনো চিহ্ন নেই, চিহ্ন এখানেই শেষ হয়ে গেছে। এর মানেও উড়ে গেছে? কালিয়া রাগে জিজ্ঞাস করল। না, এর মানেও নিজের চাল বদলে দিয়েছে। ও আমাদের এখানে ডেকেছে যাতে আমরা ক্লান্ত হয়ে যাই। তখনই ছোটু, যে সবসময় এদিকে ওদিকের জিনিস দেখতে থাকত, তার নজর দূরে ওই পুরনো দেওয়ালের ওপর পড়ল, যেখানে মোল্লা নকশা এঁকেছিলেন। সর্দার, ওখানে দেখো, ওই পুরনো দেওয়াল, হয়তো ওখানে লুকিয়ে আছে। তারা সবাই টলতে টলতে ওই দেওয়ালের কাছে পৌঁছাল। সেখানে মোল্লা ছিলেন না, কিন্তু দেওয়ালে কয়লা দিয়ে আঁকা ওই টাটকা নকশাটি ছিল। এটা কি? ভীমা চোখ কুচকে দেখল। সর্দার কালিয়া মশাল নিয়ে এগিয়ে গেল। সে পড়ল, শাহী মরুদ্যান, যেখানে সূর্য ডোবে, খাজানা ঘুমায়। সর্দারের চোখ বড় হয়ে গেল। শাহী মরুদ্যান? আমি ছোটবেলায় এর কাহিনী শুনেছিলাম, বলে ওখানে পুরনো রাজারা নিজেদের সোনা লুকিয়েছিল। কিন্তু এই নকশা এখানে কে বানালো? লম্বু সন্দেহ প্রকাশ করল। এটা টাটকা। আরে বেকুব, সর্দার লম্বুকে ধাক্কা দিল। বুদ্ধি খাটা, মোল্লা কোনো সাধারণ ব্যবসায়ী নয়। ও নিশ্চয়ই ওই খাজানার রক্ষক বা তার হদিস জানা কোনো গোয়েন্দা। তখনই তো ও শহরের রাস্তায় যায়নি। ওই বস্তায় বালি ভরে এনেছিল, যাতে যদি কেউ ওকে লুটে, তবে আসল রহস্য বেঁচে যায়। ও আসল খাজানা তো এই মরুদ্যানে আছে। ওই মোল্লাই নকশার সাহায্যেই ওখানে যাচ্ছে। দেখো, এখানে জল পড়েছে। ও এইমাত্র এখানে ছিল। চোরদের মাথায় মোল্লার বোনা গল্প শিকড় গেড়ে বসল। এখন তাদের কাছে ওই মোল্লা এক সাধারণ ব্যবসায়ী নয়, বরং একটি খাজানার চাবিকাঠি মনে হচ্ছিল। তাহলেও ওই দিকে গেছে, নটবর পশ্চিমের দিকেই ইশারা করল, যেখানে সূর্য ডোবের সংকেত ছিল। ওই এলাকা মরুভূমির সবচেয়ে দুর্গম অংশ ছিল, যেখানে বালির টিলাগুলো পাহাড়ের মতো উঁচু ছিল। 3 তাল গাছ, সর্দার বিড়বিড় করল। হ্যাঁ, আমার মনে পড়ছে। বুড়ো যাযাবররা ওই জায়গার কথা বলতো। মোল্লা আমাদের ধোকা দিয়ে একাই সব মাল হাতিয়ে নিতে চায়। কিন্তু এখন আমরা ওকে ছাড়ব না। এখন আমাদের ওর গাধা বা ওর বস্তা চাই না। এখন আমাদের ওই পুরো শাহী খাজানা চাই। লোভের নেশা এখন তাদের মাথায় চড়ে বসেছিল। তারা নিজেদের ক্লান্তি, নিজেদের তৃষ্ণা আর নিজেদের বুদ্ধি সব কিছু ভুলে গেল। চলো, সর্দার হুকুম দিল, পশ্চিমের দিকে। আজ রাতে আমরা শুধু চোর থাকব না, কাল সকালের মধ্যে আমরা মরুভূমির বাদশা হব।
5 চোর ওই মিথ্যে নকশা আর এক মিথ্যে আসার পেছনে আসল পথকে পুরোপুরি ছেড়ে মরুভূমির ওই অংশের দিকে দৌড়ে চলল যেখানে মৃত্যু 2 হাত বাড়িয়ে অপেক্ষা করছিল। মোল্লা, যিনি এখন অনেক দূরে বেরিয়ে এসেছিলেন, তিনি পেছনে ফিরে তাকালেন। তিনি মশালগুলোকে পশ্চিমের দিকে যেতে দেখলেন। ভুল দিকে। তিনি হাসলেন, কিন্তু তার হাসিতে বিষণ্ণতাও ছিল। লোভ মানুষকে ওই জিনিসের পেছনে দৌড়ায় যা আদতে নেই। আমি তো শুধু কয়লার কিছু রেখা টেনেছিলাম, রং তো তাদের লালসা ভরেছে। কিন্তু মোল্লা এটাও জানতেন যে মরুভূমির ওই অংশ খুব বিপজ্জনক। যদি ওই চোরেরা বেশি ভেতরে চলে যায় তবে হয়তো কখনো ফিরে আসবে না। কিন্তু মোল্লার কাছে কোনো উপায় ছিল না। নিজের প্রাণ বাঁচানোর জন্য তাকে নেকড়েদের বিভ্রান্ত করতেই হতো। যেমন যেমন রাত কাটছিল, চোরদের যাত্রা কঠিন হতে থাকল। বালি এখন ঠান্ডা নয়, বরং বিধে যাওয়ার মতো ছিল। হাওয়া তেজ হয়ে গিয়েছিল। সর্দার, এই মরুদ্যান আর কত দূর? নটবর হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল। ব্যাস আর একটু, কালিয়া মিথ্যে বলল, নিজেকে আর নিজেদের সঙ্গীদের সান্ত্বনা দেওয়ার জন্য। নকশায় লেখা ছিল, যেখানে সূর্য ডোবে আমরা সঠিক পথেই আছি। কিন্তু তারা সঠিক পথে ছিল না। তারা নাসিরুদ্দিনের কল্পনার ওই জালে ফেসে গিয়েছিল, যেখান থেকে বেরোনো অসম্ভব ছিল। তারা একে অপরের উপর সন্দেহ করতে শুরু করেছিল। ক্লান্তি তাদের ভেঙে দিচ্ছিল, আর সবচেয়ে বড় কথা, জল শেষ হয়ে আসছিল। মোল্লা নিজের ধীর গতিতে কিন্তু সঠিক দিকে, সুরক্ষিত সরাইখানার দিকে এগিয়ে চলছিলেন। কিন্তু কাহিনী এখনও শেষ হয়নি। চোরেরা যখন বুঝতে পারবে যে ওয়েসিস বা মরুদ্যান নামে কোনো কিছুর অস্তিত্বই নেই, তখন কি হবে? আর মোল্লা কি সত্যি এত সহজে বেঁচে ফিরবেন? কারণ মরুভূমিতে বাতাসের গতিপথ যে কোনো সময় বদলে যেতে পারে। তখনই মোল্লা একটি শব্দ শুনতে পেলেন। এটি বাতাসের শব্দ ছিল না, এটি কোনো পশুর শব্দও ছিল না। এটি তার নিজের খচ্চরের শব্দ ছিল, যে হঠাৎ থেমে গিয়েছিল এবং নিজের কান খাড়া করে নিয়েছিল। মোল্লা সামনে তাকালেন। অন্ধকারে তিনি কিছু জলজলে চোখ দেখতে পেলেন। ওই চোরেরা কি ফেরত চলে এসেছে, নাকি অন্য কোনো বিপদ? মোল্লা নিজের লাঠিটি শক্ত করে ধরলেন। মনে হয় এই রাতের সফর এখনও লম্বা, তিনি নিজেকে বললেন। চোরেরা এখন ওই জায়গায় পৌঁছে গিয়েছিল যেখানে নকশা অনুযায়ী 3টি তালগাছ থাকার কথা ছিল, কিন্তু সেখানে কি ছিল? শুধু 3টি শুকনো গুড়ি আর মাইলের পর মাইল ছড়ানো বালি। কোথায় গাছ? ভীমা চিৎকার করে উঠল। কোথায় মাজার? কোথায় খাজানা? সর্দার কালিয়া চারদিকে পাগলের মতো তাকিয়ে দেখছিল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এখানেই হওয়ার কথা ছিল, নকশা তো এটাই বলছিল। নকশা মিথ্যে ছিল। লম্বু মাটিতে থুতু ফেলে বলল, সব মিথ্যে ছিল। ওই মোল্লা আমাদের মৃত্যুর কুয়ায় ঠেলে দিয়ে গেছে। আমরা বরবাদ হয়ে গেছি সর্দার, জল শেষ হয়ে গেছে, আর আমরা আসল রাস্তা থেকে মাইল দূরে আছি। রাগ, হতাশা আর ভয়, এই 3 মিলে এখন ওই 5 জনের মধ্যে থাকা অবশিষ্ট একতাকেও ঘুণ পোকার মতো খেতে শুরু করল। তারা একে অপরকে কটমট করে দেখতে লাগল। এই সব তোর জন্য হয়েছে কালিয়া। ভীমা প্রথমবার সর্দারের নাম ধরে ডাকল। তুই বলেছিলি ওটা খাজানা, তুই আমাদের এখানে ফাঁসিয়েছিস। মরুভূমির মাঝখানে যেখানে শুধু নিস্তব্ধতা থাকার কথা ছিল, এখন সেখানে মূর্খদের ঝগড়া শুরু হতে চলছিল। এমন এক ঝগড়া যা তাদের ধ্বংসের শেষ পেরেক প্রমাণিত হবে। 5 চোর মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছে, তাদের মুখ ঘাম আর ধুলোয় মাখা। ভীমা সর্দারের কলার চেপে ধরল। তোর খাজানা কোথায়? ও গর্জন করে ওঠে। সর্দার নিজের তলোয়ার বের করে নেয়। বিশ্বাসঘাতকতা! ও চিৎকার করে। তখনই দূর থেকে একটি হাসি শোনা যায়। মোল্লা কি ফেরত আসছেন, নাকি এটি মরুভূমির অন্য কোনো বিভ্রম? দেখুন 3য় ভাগে, মূর্খদের ঝগড়া আর মরুভূমির বিচার, মিথ্যে খাজানার পিছু নেওয়া আর মরুভূমির গোলকধাঁধা। রাতের অন্ধকার নিজের পূর্ণ যৌবনে ছিল, এবং মরুভূমির বাতাস এখন বরফ শীতল হয়ে গিয়েছিল। মোল্লা নাসিরুদ্দিনের সামনে যে 2টি জলজলে চোখ ছিল, সেগুলো কোনো ভূতপ্রেতের নয়, বরং মরুভূমির সবচেয়ে ধূর্ত শিকারী, হায়েনার এক পালের। খচ্চর ভয়ে কাঁপছিল এবং দড়ি ছিঁড়ে পালানোর চেষ্টা করছিল। মোল্লা জানতেন যে যদি খচ্চর পালিয়ে যায়, তবে তিনি এই বিরান ভূমিতে পায়ে হেঁটে আটকা পড়বেন, যা মৃত্যুর পরমাণার চেয়ে কম কিছু হবে না। মোল্লা নিজের লাঠি শক্ত করে ধরলেন, কিন্তু তিনি হামলা করলেন না। তিনি জানতেন যে পশুরা মানুষের ভয় টের পায়। তিনি নিজের ঝুলি থেকে এক মুঠো গন্ধক বের করলেন, যা তিনি প্রায়ই আগুন জ্বালানোর জন্য রাখতেন, এবং সেটা জ্বলন্ত মশালের ওপর ছুঁড়ে দিলেন। ধপ! একটি তেজালো হলুদ আলো আর আগুনের শিখা উঠল। সাথে মোল্লা নিজের গম্ভীর গলায় এক অদ্ভুত চিৎকার দিলেন। হঠাৎ হওয়া এই আলো আর তেজালো শব্দে হায়নার পাল ঘাবড়ে গেল। মরুভূমির পশুরা নিস্তব্ধতায় অভ্যস্ত হয়। শোরগোল আর হঠাৎ জ্বলে ওঠা আগুন তাদের ডরিয়ে দেয়। তারা ল্যাজ গুটিয়ে পেছনে হটে গেল এবং অন্ধকারে কোথাও উধাও হয়ে গেল। মোল্লা স্বস্তির শ্বাস নিলেন এবং খচ্চরের ঘাড় চাপড়ে দিলেন। দেখলে বন্ধু, বিপদ যতই বড় হোক, কখনো কখনো শুধু একটি স্ফুলিঙ্গই তাকে তাড়ানোর জন্য যথেষ্ট হয়। কিন্তু আসল বিপদ মোল্লার কাছে নয়, বরং তার থেকে মাইল দূরে ওই 5 চোরের কাছে ছিল,
যারা মোল্লার বিছানো জালের ঠিক মাঝখানে ফেঁসে গিয়েছিল। তারা 5 জনই ওই জায়গায় পৌঁছে গিয়েছিল যেখানে মোল্লার নকশা অনুযায়ী শাহী মরুদ্যান আর 3টি তালগাছ থাকার কথা ছিল, কিন্তু সেখানে না তো কোনো গাছ ছিল, না জল, আর না কোনো মাজার। সেখানে শুধু বালির উঁচুমুচু টিলা ছিল, যা জ্যোৎস্না রাতে কোনো কবরস্থানের মতো লাগছিল। খোড়ো! সর্দার কালিয়া পাগলের মতো হুকুম দিল। নকশা মিথ্যে বলতে পারে না, হয়তো তুফানে গাছগুলো চাপা পড়ে গেছে, মাজার বালির নিচে থাকবে। খোড়ো! 5 চোর যারা তৃষ্ণায় কাতর আর ক্লান্তিতে চুরমার ছিল, নিজের হাত আর তলোয়ার দিয়ে বালি খুঁড়তে লাগল। তারা কুকুরের মতো মাটি খুঁড়ছিল। প্রতিটি মুহূর্তে তাদের আশা হচ্ছিল যে তাদের আঙুল কোনো সোনার কলস বা জলের উৎসের সাথে ধাক্কা খাবে। 1 ফুট, 2 ফুট, 3 ফুট, বালি, শুধু বালি, শুকনো প্রাণহীন বালি। ভীমা, যে সবচেয়ে শক্তিশালী ছিল, এখন হাঁপাচ্ছিল। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। সারনার, সে থামতে থামতে বলল, এখানে কিছু নেই, এমনকি মাটিতে আর্দ্রতাও নেই। যদি এখানে কখনো মরুদ্যান থাকত, তবে অন্তত মাটি ভিজে থাকত। কালিয়া তার দিকে কটমট করে তাকালো। তার চোখে এখনও লালসার পর্দা পড়েছিল। তুই কি জানিস? খাজানা সহজে পাওয়া যায় না। মোল্লা ধাঁধা লিখেছিল, যেখানে সূর্য ডোবে। হয়তো আমরা একটু আগে চলে এসেছি, বা একটু পেছনে। তখনই লম্বু যে একটি টিলার উপর চড়ে উঠল, চিৎকার করে উঠল, সর্দার, ওই দেখো জল! সবাই ওপর দিকে তাকালো। লম্বু একদিকে ইশারা করছিল। জ্যোৎস্নায় দূরে বালির ওপর কিছু একটা চকচক করতে দেখা যাচ্ছিল, যা জলের হ্রদের মতো লাগছিল। জল! নটবর আর ছোট চিৎকার করে উঠল। তৃষ্ণা তাদের চিন্তাশক্তি কেড়ে নিয়েছিল। তারা সবাই ওই চকচকে জিনিসটির দিকে দৌড়াল। তারা হোঁচট খেতে খেতে একে অপরকে ধাক্কা দিয়ে দৌড়াচ্ছিল। তাদের মনে হচ্ছিল যে তারা নিজেদের তৃষ্ণা মিটিয়ে নেবে, আর হয়তো খাজানাও ওখানেই হবে। তারা দৌড়াতে থাকল, কিন্তু ওই জল কাছে আসার বদলে আরও দূরে চলে যাচ্ছিল। যখন তারা শেষ পর্যন্ত ওই জায়গায় পৌঁছল, তারা মাটিতে লুটিয়ে পড়ল। তারা মুঠি ভরে জল তুলল আর মুখে দিল। থুহ! থুহ! ওটা জল ছিল না, ওটা নুন আর অভ্র মেশানো বালি ছিল, যা জ্যোৎস্নায় চকচক করছিল। মরুভূমি তাদের সাথে সবচেয়ে নিষ্ঠুর রসিকতাটি করেছিল। মরিচিকা! নটবর বালির ওপর শুয়ে পড়ল আর কাঁদতে লাগল। আমরা মরে যাব, আমরা সবাই এখানে তৃষ্ণায় মরে যাব। ওই মোল্লা কোনো মানুষ নয়, জিন! ও আমাদের অভিশাপ দিয়েছে। সর্দার কালিয়ার নেশা এখন কাটতে শুরু করেছিল। ও নুন মেশানো বালির ওপর হাঁটু ঘেরে বসে পড়ল। ও নিজের পকেট থেকে ওই সোনার মুদ্রাটি বের করল, যা তারা মোল্লার পড়ে যাওয়া পুটলি থেকে পেয়েছিল, যে মুদ্রার পেছনে তারা এখানে এত দূর এসেছিল। ও মুদ্রাটি খুঁটিয়ে দেখল। ঘাম আর ঘষায় মুদ্রার চমক কিছুটা ফিকে হয়ে গিয়েছিল। কালিয়া সেটা একটি পাথরের ওপর ঘষল। সোনালি আস্তরণ উঠে গেল। নিচ থেকে কালো কুৎসিত সীসা উকি দিচ্ছিল। কালিয়ার গলা দিয়ে এক ভয়াবহ শব্দ বেরোল। এটি চিৎকার ছিল না, এটি একটি আহত পশুর গর্জন ছিল। নকল! ও ফিসফিস করে বলল, এই মুদ্রাটিও নকল, ওই নকশাও নকল ছিল, ওই পুটলি, ওই সব একটি নাটক ছিল। সে মুদ্রাটিকে পুরো শক্তি দিয়ে অন্ধকারে ছুঁড়ে ফেলল। শোনো! কালিয়া চিৎকার করে উঠল। তার গলা ফেটে যাচ্ছিল। আমরা লুট হয়ে গেছি। আমরা ওই বুড়োকে লুটার চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে ও আমাদের লুটেছে। ও আমাদের সময়, আমাদের শক্তি, আমাদের জল আর আমাদের বুদ্ধি সব লুটে নিয়েছে। ছোটু ডরতে ডরতে জিজ্ঞেস করল, তাহলে এখন আমরা কি করব সর্দার? জল শেষ হয়ে গেছে, ফিরে যাওয়ার রাস্তাও মাইল দূরে। ফিরে চলো। কালিয়া আকাশের দিকে তাকালো, যেখানে তারাগুলো এখন আবছা হতে শুরু করেছিল। আমাদের ফিরে যেতে হবে, ওই কুয়োর দিকেই। হয়তো আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, কিন্তু আমাদের শহরের দিকে ফিরতে হবে। যদি সকালের সূর্য উঠে যায় আর আমরা খোলা জায়গায় থাকি, তবে আমরা সবাই ঝলসানো তিতির পাখি হয়ে যাব। কিন্তু মরুভূমিতে রাস্তা খুঁজে পাওয়া এত সহজ হয় না, বিশেষ করে তখন যখন আপনি রাগ আর তৃষ্ণায় পাগল হয়ে যাচ্ছেন। বন্ধুরা, কাহিনীর এই মোড়ে আমরা এক অনেক বড় শিক্ষা পাই। চোরদের কাছে শক্তি ছিল, অস্ত্র ছিল আর সংখ্যাও বেশি ছিল, কিন্তু তাদের কাছে বিবেক ছিল না। লোভ তাদের ওই জিনিসের পেছনে দৌড় করালো যা নকল ছিল। মোল্লা নাসিরুদ্দিন জানতেন যে মানুষকে হারানোর জন্য তলোয়ারের নয়, তার নিজের দুর্বলতার প্রয়োজন হয়। যদি আপনিও মনে করেন যে লোভ অতি মন্দ আর মোল্লার এই চাতুর্য আপনার পছন্দ হচ্ছে, তবে কমেন্টে স্মার্ট মোল্লা অবশ্যই লিখবেন। আর যদি আপনি চান যে আপনার বন্ধুরাও এই মজাদার সফরের অংশ হোক, তবে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার আমাদের এমন সব কাহিনী আনার প্রেরণা দেয়। যাই হোক, ফিরে যাই মরুভূমিতে।
রাতের তৃতীয় প্রহর শুরু হয়ে গিয়েছিল। চোরেরা এখন ফিরে আসার চেষ্টা করছিল, কিন্তু মোল্লা যাওয়ার সময় যে ভ্রমজাল বুনেছিলেন তার রেশ এখনও বাকি ছিল। মোল্লা আসল রাস্তায় নয়, বরং ভুল রাস্তায় নিজের চিহ্নের ছড়াছড়ি রেখেছিলেন। চোরেরা যতবার কোনো চিহ্ন দেখত তাদের মনে হতো তারা ঠিক যাচ্ছে, কিন্তু আসলে তারা গোল গোল ঘুরছিল। এই টিলা, ভীমা একটি বড় বালির টিলা দেখে বলল, আমার মনে হয় আমরা এখান দিয়ে আগেও গেছি। চুপ কর, কালিয়া ঝিঁঝিয়ে উঠল। মরুভূমিতে প্রতিটি টিলা একই রকম দেখতে হয়। না সর্দার, লম্বু বাটি থেকে একটি জিনিস তুলে নিল। ভীমা ঠিক বলছে, এই দেখো। লম্বুর হাতে ওই একই ছেঁড়া কাপড় ছিল যা সে কয়েক ঘন্টা আগে ঘাম মুছে ছুঁড়ে ফেলেছিল। নিস্তব্ধতা নেমে এলো। তারা গত ৩ ঘন্টা ধরে গোল গোল ঘুরছিল। তারা সেখানেই ফিরে এসেছে যেখান থেকে তারা মরিচিকার পিছু নেওয়া শুরু করেছিল। এই উপলব্ধি তাদের কোমর ভেঙে দিল। তারা বালির উপর ঢলে পড়ল। এখন তাদের মধ্যে লড়ার মতো শক্তিও বাকি ছিল না। তৃষ্ণা এখন তাদের গলা থেকে নিচে নেমে তাদের পেটে আগুন জ্বালাচ্ছিল। ওদিকে মোল্লা নাসিরুদ্দিন একটি সুরক্ষিত এবং হাওয়াযুক্ত গুহায় বসেছিলেন, যা তিনি নিজের পুরনো ভ্রমণের সময় খুঁজে বের করেছিলেন। এই গুহাটি প্রধান রাস্তা থেকে আড়ালে ছিল, এবং এখানে একটি ছোট ফাটল ছিল যেখান থেকে ফোঁটা ফোঁটা জল পড়ত। মোল্লা নিজের মশক ভরলেন এবং তৃপ্তি করে জল খেলেন। তিনি কিছু শুকনো রুটি খেলেন এবং শান্তিতে শুয়ে পড়লেন। লোভ, মোল্লা নিজের সাথে কথা বলতে বলতে বললেন, এমন এক বোঝা যা তুলে মানুষ হাঁটতে তো পারে, কিন্তু গন্তব্যে কখনো পৌঁছাতে পারে না। ওই বেচারারা এখন বালি ঘাটছে হবে। মোল্লার চোরদের ওপর রাগ হচ্ছিল না, বরং মায়া হচ্ছিল। কিন্তু তিনি এটাও জানতেন যে শিক্ষা এখনও পূর্ণ হয়নি। যতক্ষণ না তারা পুরোপুরি ভেঙে যাচ্ছে তারা শুধরাবে না। সকালের প্রথম আলো ফুটতে চলেছিল। মরুভূমির আকাশ বেগুনি থেকে কমলা হচ্ছিল। চোরদের অবস্থা খুব খারাপ ছিল। তাদের ঠোঁট ফেটে গিয়েছিল, চোখ গর্তে ঢুকে গিয়েছিল। জল, নটবর বিড়বিড় করল, আমার জল চাই, চাই সেটা মোল্লার রক্তই হোক না কেন, আমাকে পান করতে হবে। সর্দার কালিয়া কোনো ক্রমে নিজের তলোয়ারের সাহায্যে নিজেকে খাড়া করল। ওঠো, ও বলল, কিন্তু তার গলায় এখন আর সেই হুকুম ছিল না। আমাদের চলতে হবে। যদি আমরা এখানে থামি তবে বালি আমাদের গিলে নেবে। কোথায় যাব? ভীমা শুয়ে শুয়েই জিজ্ঞেস করল। তুমি বলেছিলে খাজানা আছে, তুমি বলেছিলে মরুদ্যান আছে, এখন তুমি বলছো চলো। তুমি সর্দার হওয়ার যোগ্য নও। এটিই প্রথমবার ছিল যখন ভীমা সর্দারকে সরাসরি চ্যালেঞ্জ জানালো। কালিয়ার চোখের রাগ তো এলো, কিন্তু শরীর সঙ্গ দিল না। মুখ সামলে কথা বল ভীমা, কালিয়া হাঁপাতে হাঁপাতে বলল। সিদ্ধান্ত আমরা সবাই নিয়েছিলাম। সিদ্ধান্ত তোমার ছিল, ছোটুও চিৎকার করে উঠল। আমি বলছিলাম যে ওই বুড়োর কাছে কিছু নেই, কিন্তু তুমি, তোমার তো শাহী খাজানা চাইছিল। আর তুই, লম্বু ছোটুকে ধাক্কা দিল, তুই তো বলছিলি যে চিহ্ন এদিকে যাচ্ছে। দেখো সর্দার, টাটকা চিহ্ন। এখন কি হলো তোর চিহ্নের? ক্ষুধা, তৃষ্ণা আর ব্যর্থতা তাদের মস্তিষ্ককে এতটাই তিক্ত করে দিয়েছিল যে তারা এখন একে অপরের শত্রু হতে শুরু করল। মোল্লা নাসিরুদ্দিন তাদের হাত না লাগিয়েই হারিয়ে দিয়েছিলেন। তারা নিজেদের মধ্যে লড়ছিল, ধাক্কাধাক্কি করছিল, আর নিজেদের অবশিষ্ট শক্তিও এই অর্থহীন ঝগড়ায় নষ্ট করছিল। তখনই সূর্য দিগন্তের উপরে চলে এলো। মরুভূমি হঠাৎ তপ্তে চুল্লিতে বদলে গেল। গরম তাদের লড়াইকে কিছুক্ষণের জন্য থামিয়ে দিল। এখন তাদের শুধু একটি জিনিসেরই তালাশ ছিল, ছায়া আর জল। তারা হোঁচট খেতে খেতে একদিকে চলে যাচ্ছিল, আশা করছিল যে হয়তো কোনো পথচারী পাওয়া যাবে বা কোনো আসল কুঁয়ো। কয়েক ঘন্টা চলার পর যখন তাদের চোখের সামনে অন্ধকার নেমে আসছিল, তারা দূরে কিছু দেখতে পেল। একটি অবয়ব, একজন মানুষ আর একটি গাধা। তারা চমকে গেল, এটি কি আবার কোনো বিভ্রম? তারা নিজের চোখ কচলাল। ওই অবয়বটি ধীরে ধীরে তাদের দিকেই আসছিল। তিনি আর কেউ নন, মোল্লা নাসিরুদ্দিন ছিলেন। তিনি খুব আয়েসে নিজের খচ্চরের উপর বসেছিলেন। মুখে সেই চিরচেনা হাসি ছিল এবং হাতে জলের মশক ছিল। চোরেরা নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। যে লোকটাকে তারা সারা রাত খুঁজেছে, যার জন্য তারা মরুভূমি চষে ফেলেছে, সে এখন নিজে তাদের সামনে দাঁড়িয়ে, তরতাজা এবং সুরক্ষিত। আরে মুসাফিরেরা, রাস্তা হারিয়ে ফেলেছ নাকি এখনও ওই শাহী মরুদ্যান খুঁজছ যা শুধু গল্পে থাকে? এটি শুনে চোরদের গায়ে আগুন জ্বলে উঠল, কিন্তু সাথে সাথে জলের মশক দেখে তাদের ধরে প্রাণ ফিরে এলো। ধরো একে, কালিয়া চিৎকার করল, কিন্তু তার গলা ফিসফিসানি হয়ে রয়ে গেল। জল, ওর থেকে জল ছিনিয়ে নাও। তারা 5 জন ঝাঁপানোর চেষ্টা করতে লাগল, কিন্তু তাদের পা পাথরের মতো ভারী হয়ে গিয়েছিল। তারা মোল্লার দিকে এগোলো, কিন্তু হামলা করার জন্য নয়, বরং ভিক্ষা করার ভঙ্গিতে। কিন্তু মোল্লা এত সহজে তাদের তৃষ্ণা মেটাতেন না। এখনও তো মূর্খদের ঝগড়ার ক্লাইম্যাক্স বাকি ছিল।
মোল্লা খচ্চরকে একটু পেছনে সরিয়ে নিলেন। থামুন, মোল্লা গম্ভীরভাবে বললেন। জল তো মিলবে, কিন্তু আগে হিসেব হবে। আমার বস্তাগুলো কোথায়? আমার মেহনতের কামাই যা তোমরা চুরি করে নিয়ে গিয়েছিলে? ওহ, ওগুলো বালি ছিল, ভীমা কাঁদতে কাঁদতে বলল। ওতে শুধু বালি ছিল। আমাদের জল দিয়ে দাও বাবা, আমরা মরে যাচ্ছি। বালি? মোল্লা অবাক হওয়ার নাটক করলেন। আরে, তো কি তোমরা আমার জাদুকরি বালির বস্তাগুলো ফেলে দিয়েছ? তোমাদের জানো ওগুলো কত দামি ছিল? ওগুলো দিয়ে মরুভূমির জিনদের কাবু করা যায়। ক্ষুধার্ত, তৃষ্ণার্ত আর বুদ্ধিহীন হয়ে পড়া চোরদের এক মুহূর্তের জন্য মনে হলো যে হয়তো মোল্লা সত্যি বলছেন। আমরা জানতাম না, নটবর অনুনয় করল। মোল্লা হাসলেন। তিনি জানতেন যে এখন এই 5 জন পুরোপুরি তার মুঠোয়। কিন্তু মোল্লার উদ্দেশ্য শুধু জেতা ছিল না, তাদের এমন এক শিক্ষা দেওয়া ছিল যা এদের পরবর্তী 7 প্রজন্ম মনে রাখবে। মোল্লা জলের মশকটি হাওয়ায় নাড়ালেন। জলের ছলছল শব্দ চোরদের পাগল করে দিল। জল চাই? মোল্লা জিজ্ঞেস করলেন। হ্যাঁ হ্যাঁ, সবাই একসাথে চিৎকার করল। তাহলে আগে এটা ঠিক করো, মোল্লা দুষ্টুমি করে বললেন, যে তোমাদের মধ্যে সবচেয়ে বড় মূর্খ কে? কারণ আমার কাছে জল শুধু 4 জনের জন্য আছে। যে প্রমাণ করে দেবে যে সেই মূর্খ নয়, সে জল পাবে না। আর যে মানবে যে সে সবচেয়ে বড় মূর্খ, সে সবার আগে জল পাবে। এটি আজব শর্ত ছিল, কিন্তু মরার আগে কি না করে মানুষ। আর এখান থেকেই শুরু হতে চলল ওই তামাশা, যার উল্লেখ ইতিহাসে মূর্খদের ঝগড়া নামে নথিভুক্ত আছে। মরুভূমির মাঝখানে 5 ভয়ঙ্কর ডাকাত এখন এটি প্রমাণ করার জন্য লড়তে চলছিল যে তারা কত বড় বেকুব। 5 চোর একে অপরের ওপর চিৎকার করছে। ভীমা বলছে, আমি সবচেয়ে বড় মূর্খ, কারণ আমি স্তম্ভকে মানুষ ভেবেছিলাম। কালিয়া বলছে, না, আমি মূর্খ, কারণ আমি তোর সর্দার। মোল্লা হাসতে হাসতে তামাশা দেখছেন। তখনই একজন চোর তলোয়ার বের করে অন্যের গলায় রেখে দেয়। জলের জন্য কি রক্ত ঝরবে? দেখুন চতুর্থ ভাগে, মহাবীরদের মহাযুদ্ধ। সূর্য এখন আকাশের ঠিক মাঝখানে চলে এসেছিল। মরুভূমির বালি সাদা চাদরের মতো চকচক করছিল, কিন্তু এই চমক চোখে প্রশান্তি নয়, বরং জ্বালা দিচ্ছিল। গরম এতটাই ভীষণ ছিল যে হাওয়াও শ্বাস নেওয়ার সময় ফুসফুস জ্বালিয়ে দিচ্ছিল। ওই তপ্ত চুল্লির মাঝে এক অদ্ভুত দৃশ্য ছিল। একজন বৃদ্ধ মানুষ, মোল্লা নাসিরুদ্দিন, নিজের খচ্চরের ওপর খুব শাহী মেজাজে বসেছিলেন। তার হাতে চামড়ার একটি মশক, মানে জলের থলি ছিল, যেখান থেকে টুপ টুপ করে জলের এক একটি ফোঁটা মাটিতে পড়ে মুহূর্তের মধ্যে বাষ্প হয়ে যাচ্ছিল। আর তার সামনে মাটিতে হামাগুড়ি দিয়ে হাঁটু গেড়ে বসে থাকা 5 জন ভয়ঙ্কর ডাকাত ছিল, যাদের অবস্থা কোনো ভিখারির চেয়েও অথম হয়ে গিয়েছিল। এরাই সেই ডাকাত যার নামে পুরো এলাকা কাঁপত। কিন্তু আজ তারা মোল্লার জলের মশকটিকে এমনভাবে দেখছিল যেমন কোনো ভক্ত নিজের ভগবানকে দেখে। জল, মোল্লা, রহম করো, জল দাও। মোল্লা নাসিরুদ্দিন মশকের মুখটি সামান্য খুললেন। জলের কুলকুল শব্দ মরুভূমির নিস্তব্ধতাকে ছিঁড়ে দিল। চোরদের জিভ বেরিয়ে এলো। মোল্লা হাসতে হাসতে মুখটি আবার বন্ধ করে দিলেন। সবুর আমার তৃষ্ণার্ত বন্ধুরা, সবুর, মোল্লা শান্তভাবে বললেন। আমি শর্ত রেখেছি, আর মোল্লা নিজের কথার খেলাফ করে না। এই জল অমৃত, আর অমৃত শুধু তারাই পায় যারা তার যোগ্য। আমার নজরে বুদ্ধিমান লোকেরা নিজের ব্যবস্থা নিজেই করে, কিন্তু মূর্খরা অন্যের ওপর ভরসা করে থাকে। যেহেতু তোমরা সবাই এখানে আমার ওপর ভরসা করে বসে আছো, এটা তো ঠিক যে তোমরা মূর্খ, কিন্তু প্রশ্ন হল, সবচেয়ে বড় মহামূর্খকে? সর্দার কালিয়ার রাগে মুঠি পাকাল, কিন্তু শরীরে শক্তি না থাকায় সে কিছু করতে পারল না। সে দাঁত কিরমির করে বলল, আমাদের মজা ওড়াবি না বুড়ো, আমাদের জল দে, নতবা কি? মোল্লা মাঝপথেই কথা কেড়ে নিলেন। নতবা তুমি আমাকে মেরে ফেলবে, আর তারপর কি? মরুভূমিতে রাস্তাকে দেখাবে। জলের এই মশক তো 2 ঢোকের মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু শহর পর্যন্ত পৌঁছানোর জন্য আমার বেঁচে থাকা জরুরি। এখন তোমাদের হুমকি দেওয়ার শক্তি বাকি নেই কালিয়া, এখন সময় হলো স্বীকার করার। মোল্লা মশকটিকে নিজের কোলে রাখলেন এবং একজন বিচারকের মতো বসলেন। চলো, শুরু করো, প্রমাণ করো যে তোমাদের মধ্যে কার বোকামির জন্য আজ তোমরা সবাই এখানে মরার কিনারায়। যার কাহিনী সবচেয়ে জোরালো হবে, সে প্রথম ঢোক পাবে। বলো। মরুভূমির ওই নিস্তব্ধতায়, যেখানে প্রায় মৃত্যুর তাণ্ডব হতো, আজ সেখানে একটি মূর্খতা প্রতিযোগিতা শুরু হলো। প্রাণ বাঁচানোর লালসা মানুষকে কি না করায়। যে চোরেরা কখনো নিজের গোফে তা দিত, এখন তারা নিজেদেরই বেইজ্জত করার জন্য তৈরি ছিল। সবচেয়ে আগে ভীমা সামনে এগিয়ে এলো। তার বিশাল শরীর এখন একটি বোঝা হয়ে দাঁড়িয়েছিল। ভীমা হাঁপাতে হাঁপাতে বলল, আমি সবচেয়ে বড় মূর্খ। কিভাবে? মোল্লা জিজ্ঞেস করলেন, যেমন কোনো বাচ্চাকে প্রশ্ন করা হয়। কারণ ভীমা নিজের ফুলে যাওয়া চোখ দিয়ে মোল্লাকে দেখল। কারণ আমি ওই বস্তাগুলো তুলেছিলাম, সেগুলো এত ভারী ছিল যে আমার কাঁধ নেমে গিয়েছিল, কিন্তু আমি উফ শব্দ করিনি। আমার মনে হয়েছিল আমি সোনা বইছি। আমি ভীমা, যাকে নিজের শক্তির ওপর অহংকার ছিল, 20 মাইল পর্যন্ত মরুভূমির ধুলো আর পাথর বয়ে চললাম। আমি একবারও খুলে দেখিনি। যদি আমি ওখানেই দেখে নিতাম, তবে আমরা ফিরে যেতাম।
আমার অন্ধশক্তিই আমার সবচেয়ে বড় মূর্খতা ছিল। মোল্লা মাথা নাড়লেন। শক্তিমান গাধা, ভালো যুক্তি, কিন্তু এটি কি সবচেয়ে বড় মূর্খতা? সামনে দেখা যাক। তখনই নটবর, যে ভীমার পাশে পড়েছিল, ভীমাকে ধাক্কা দিল, যতটুকুই তাতে শক্তি বাকি ছিল। হঠাৎ নটবর চিৎকার করল, এর মূর্খতা তো শুধু শারীরিক ছিল, আমার মূর্খতা তো মস্তিষ্কের ছিল। আমি সবচেয়ে বড় মূর্খ, মোল্লাজি। শোনাও তোমার কাহিনী। মোল্লা মশকটি নাড়ালেন। নটবর বলল, যখন আমি ওই পুটলিটি পেয়েছিলাম যাতে ওই হলুদ মুদ্রাটি ছিল, আমার চোখে লালসার এমন এক পর্দা পড়েছিল যে আমি সেটা পরীক্ষা করিনি। আমি জহরির ছেলে, আমি আসল আর নকল সোনার পরিচয় শব্দ শুনেই করে ফেলি, কিন্তু কাল রাতে আমি ওই মুদ্রাটিকে দেখিনি। আমি শুধু নিজের কপালকে দেখেছিলাম। আমি একটি পিতলের টুকরোকে সোনা ভেবে নিয়েছিলাম আর নিজের সঙ্গীদের ভুল আশা দিয়েছিলাম। যদি আমি ওই সময় বলে দিতাম যে এটি নকল, তবে আমরা ওই শাহী মরুদ্যানের পেছনে দৌড়াতাম না। আমার অন্ধ বিচারই সবচেয়ে বড় মূর্খতা ছিল। মোল্লা হাততালি দিলেন। বাহ, শক্তিমান গাধা আর জহরির চোখ আর চোরের লালসা, দারুণ সঙ্গম। কিন্তু থামুন, এখনও আরও দাবিদার আছে। লম্বু যে এতক্ষণ চুপচাপ শুয়েছিল, হঠাৎ উঠে বসল। তার উচ্চতা এখন তার জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছিল, কারণ তার তৃষ্ণা অন্যদের চেয়ে বেশি লাগছিল। এরা সবাই বাচ্চা, লম্বু তেতো গলায় বলল, আসল মূর্খ আমি। কেন ভাই? মোল্লা জিজ্ঞেস করলেন। কারণ আমি শিক্ষিত। লম্বু নিজের উপর হাসতে হাসতে বলল, এরা সবাই অশিক্ষিত, এদের মাফ করা যেতে পারে, কিন্তু আমি ওই নকশাটি পড়েছিলাম যা আপনি দেওয়ালে কয়লা দিয়ে বানিয়েছিলেন, যেখানে সূর্য ডোবে, খাজানা ঘুমায়। বাহ, কি লাইন ছিল! আমি জানতাম যে কোনো খাজানা এভাবে খোলা জায়গায় নকশা বানিয়ে কেউ ছেড়ে যায় না। আমি জানতাম যে কালিটা আটকা ছিল। আমার মস্তিষ্ক চিৎকার করে বলছিল যে এটি জাল, কিন্তু আমি নিজের মস্তিষ্কের আওয়াজকে দাবিয়ে দিয়েছিলাম। আমি আমার পাণ্ডিত্যের অহংকারে মারা গেছি। একজন অশিক্ষিত মানুষের মূর্খ হওয়া কপাল, কিন্তু একজন শিক্ষিত মানুষের মূর্খ হওয়া এটি সবচেয়ে বড় গুনাহ। এই জন্যই জলের ওপর আমার হক আছে। মোল্লা গম্ভীর হয়ে গেলেন। গভীর কথা, শিক্ষিত মূর্খ সবচেয়ে বিপজ্জনক হয়। এই মোকাবিলা তো কঠিন হয়ে যাচ্ছে। এখন ছোটুর পালা ছিল। ও সবচেয়ে ছোট ছিল, কিন্তু তার রাগ সবচেয়ে তেজ ছিল। ও দাঁড়িয়ে গেল আর নিজের বুক চাপড়াতে লাগল। তোমরা সব আজে বাজে কথা বলছ, ছোট চিৎকার করল। আমার মূর্খতার কোনো মোকাবেলা নেই। বলো ছোট মিয়া, মোল্লা বললেন। আমার মূর্খতা এটি যে আমি বিশ্বাস করেছিলাম। ছোট বাকি চোরদের দিকে আঙুল তুলল। আমার শুরু থেকেই মনে হচ্ছিল যে কিছু একটা গোলমাল আছে। যখন আপনি ঘুমিয়েছিলেন মোল্লা, তখনও আমার মনে হয়েছিল যে আপনি নাটক করছেন। যখন আমরা বালি পেলাম, তখনও আমার মনে হয়েছিল যে আমাদের ফিরে যাওয়া উচিত, কিন্তু আমি এই বেকুবগুলোর পেছনে চলতে থাকলাম। আমি নিজের আওয়াজ তুলিনি। আমি ভেবেছিলাম ভিড় সবসময় ঠিক হয়। আমি নিজের অন্তরাত্মার আওয়াজকে ভিড়ের শোরগোলে হারিয়ে ফেলেছি। একজন মানুষের কুয়ে পড়ে যাওয়া দুর্ঘটনা, কিন্তু ৫ জন মানুষের একসাথে জেনে বুঝে কুয়ে ঝাঁপ দেওয়া, এটি আমার জন্য হয়েছে, কারণ আমি চুপ ছিলাম। চুপ থাকাও সবচেয়ে বড় মূর্খতা ছিল। বন্ধুরা, কাহিনীর এই মোড়ে এক মুহূর্তের জন্য থামি। আপনি কি দেখছেন যে মোল্লা কি করছেন? তিনি শুধু জল দেওয়ার শর্তের জন্য শর্ত রাখছেন না, তিনি তাদের আত্মমন্থন, সেলফ রিফ্লেকশন করাচ্ছেন। তিনি তাদের এটি উপলব্ধি করাচ্ছেন যে তাদের হার মোল্লার কারণে নয়, বরং তাদের নিজেদের খামতির কারণে হয়েছে। এটি একটি মনস্তাত্ত্বিক শুদ্ধ। যদি আপনার মোল্লার এই পদ্ধতি পছন্দ হয়ে থাকে, তবে এই ভিডিওটিকে এখনই লাইক করুন আর কমেন্টে জানান যে আপনার হিসাবে এখনও পর্যন্ত সবচেয়ে বড় মূর্খ কে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখনও সর্দারের পালা বাকি আছে। ফিরে যাই মরুভূমিতে। 4 চোর নিজ নিজ মূর্খতা কবুল করেছিল। এখন সবার নজর সর্দার কালিয়ার উপর ছিল। কালিয়ার মাথা নিচু ছিল। সে মরুভূমির বালিকে নিজের মুঠোয় ভরছিল আর সেটাকে ধীরে ধীরে পড়তে দিচ্ছিল। সর্দার, মোল্লা ডাকলেন, তুমি কি এই দৌড় থেকে বাইরে, নাকি তোমার কাছেও এমন কোনো মূর্খতা আছে যা এই সবাইকে ছাপিয়ে যাবে? কালিয়া ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে এখন রাগ নয়, বরং এক অদ্ভুত শূন্যতা ছিল। এরা সবাই, কালিয়া নিজের সঙ্গীদের দিকে ইশারা করল, এরা সবাই ছোট মূর্খ, এরা দাবার ঘটি। আসল রাজা আমি, মূর্খদের রাজা। ও মোল্লার চোখে সরাসরি তাকাল। আমার মূর্খতা এটি নয় যে আমি বালি বইয়েছিলাম, বা নকল মুদ্রা চিনতে পারিনি, বা নকশা পড়েছিলাম। আমার মূর্খতা এটি ছিল যে আমি নিজের অহংকারকে নিজের ভগবান বানিয়ে নিয়েছিলাম। যখন আমরা প্রথম বস্তায় বালি পেয়েছিলাম, তখন আমার কাছে সুযোগ ছিল যে আমি নিজের হার মেনে নিতাম আর ফিরে যেতাম, কিন্তু আমার অহংকার আমাকে বলছিল, কালিয়া কখনো খালি হাতে ফেরে না। ওই অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি জানতাম যে আপনি চালাক মোল্লা। আমার ভেতরে একটি আওয়াজ ছিল যা বলছিল যে আপনি আমাদের সাথে খেলছেন, কিন্তু আমার মনে হয়েছিল যে আমার তলোয়ার আপনার বুদ্ধিকে কাটতে পারে। কালিয়ার গলা ফেটে যেতে লাগল। একজন নেতার কাজ হয় নিজের সঙ্গীদের সুরক্ষিত রাখা, কিন্তু আমি নিজের অহংকারের ক্ষুধা মেটানোর জন্য এই 4 জনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি।
আমি তাদের আনুগত্যের ফায়দা তুলেছি। একজন মূর্খ সে হয় যে নিজে ভুল করে, কিন্তু মহামূর্খ সে হয় যে নিজের ভুলকে সঠিক প্রমাণ করার জন্য পুরো দুনিয়ায় আগুন লাগিয়ে দেয়। আমি সেটাই করেছি, তাই এই জল বা এই মৃত্যু সবচেয়ে আগে আমার হক। নিস্তব্ধতা, ভীষণ নিস্তব্ধতা। কালিয়ার কথা বাকি 4 চোরকেও চুপ করিয়ে দিল। তারা প্রথমবার নিজেদের সর্দারকে এভাবে ভেঙে পড়তে দেখল। তাদের পারস্পরিক ঝগড়া, যা কিছুক্ষণ আগে পর্যন্ত জলের জন্য হচ্ছিল, এখন একটি অদ্ভুত অনুশোচনায় বদলে গেল। মোল্লা নাসিরুদ্দিন একটি গভীর শ্বাস নিলেন। তার মুখে এখন কোনো মজা ছিল না। তুমি সত্যি বলেছ কালিয়া, মোল্লা গম্ভীরভাবে বললেন। অহংকার হল সেই ধুলো যা বুদ্ধির চোখে সবচেয়ে আগে পড়ে, আর যতক্ষণ সেটা ধুয়ে না যায় মানুষকে খাদ ছাড়া কিছু দেখায় না। মোল্লা মশক তুললেন। তোমরা সবাই নিজ নিজ হার মেনে নিয়েছ, এটি অনেক বড় কথা। একজন বাহাদুরি নিজের ভুল মানতে পারে। কিন্তু মোল্লা থামলেন। তার চোখে আবার সেই পুরনো দুষ্টুমি ভিড়ে এলো। কিন্তু সমস্যা হলো এই যে তোমরা সবাই প্রমাণ করলে যে তোমরা সবাই সমান পর্যায়ের মূর্খ। আর আমার শর্ত ছিল যে সবচেয়ে বড় মূর্খ কে। এখানে তো টাই হয়ে গেল। চোরদের মুখ শুকিয়ে গেল। কি? ভীমা চিৎকার করল। এর মানে জল পাওয়া যাবে না? পাওয়া যাবে, মোল্লা বললেন, কিন্তু এখনও একটি শেষ পরীক্ষা বাকি আছে। কথায় তোমরা সবাই মূর্খ, কিন্তু কাজে আমাকে দেখতে হবে যে তোমরা জলের জন্য কোন পর্যায় পর্যন্ত যেতে পারো। মোল্লা মশকের মুখটি খুললেন এবং সামান্য জল নিজের হাতের তালুতে নিলেন। যে সবার আগে আমার কাছে আসবে নিজের পায়ের ব্যবহার না করে, অর্থাৎ সাপের মতো হামাগুড়ি দিয়ে, জলের প্রথম ঢোক তার। এটি মানবতাকে লজ্জিত করার মতো মুহূর্ত ছিল, কিন্তু তৃষ্ণা মানুষকে পশু বানিয়ে দেয়। 5 চোর, যারা কখনো ঘোড়ার ওপর শান নিয়ে চলত, এখন পিঠের ওপর ভর দিয়ে বালিতে শুয়ে পড়ল। 1, 2, 3 মোল্লা ইশারা করলেন, আর তারপর শুরু হলো সেই দৌড় যা দেখে আকাশে উড়ন্ত শকুনও হেসে ফেলেছিল হয়তো। 5 চোর বালির ওপর হামাগুড়ি দিচ্ছিল, কনুই আর হাঁটুর ওপর ভর দিয়ে। হটো! ভীমা ছোটুকে লাথি মারল। আমি আগে পান করব। লম্বু নটবরের ঠ্যাং টেনে ঠরল। কালিয়া, যে এইমাত্র নিজের অহংকারের বড় বড় কথা বলছিল, এখন সবার আগে বেরোনোর জন্য ভীমার ওপর চড়ে বসল। তারা একে অপরকে আঁচড়াচ্ছিল, কামড়াচ্ছিল, ধুলো মাখছিল। তাদের সমস্ত ভ্রাতৃত্ব, সমস্ত আনুগত্য, সমস্ত অনুশোচনা, সব কিছু জলের ওই একটি ফোঁটার জন্য উধাও হয়ে গিয়েছিল। তারা লড়তে লড়তে একে অপরের ওপর আছাড় খেপে খেতে মোল্লার খচ্চরের কাছে পৌঁছল। থেমে যাও! মোল্লা নিজের লাঠি মাটিতে মারলেন। তারা সবাই থেমে গেল, মোল্লার পায়ের কাছে হাঁপাতে হাঁপাতে ধুলোয় মাখা অবস্থায়। মোল্লা তাদের ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। তার চোখে দয়া আর ব্যঙ্গের মিশ্রণ ছিল। দেখছ? মোল্লা বললেন, 5 মিনিট আগে তোমরা সবাই বড় বড় কথা বলছিলে, আমার ভুল হয়েছে, অহংকার খারাপ। কিন্তু যেমনই লালসা, জল সামনে এলো, তোমরা আবার পশু হয়ে গেলে। তোমরা সবাই একে অপরকে মারতে উদ্যত হলে। তোমাদের সবচেয়ে বড় মূর্খতা এটি নয় যে তোমরা আমার জালে ভেসেছ। তোমাদের সবচেয়ে বড় মূর্খতা হল যে তোমরা এক নও। যদি তোমরা 5 জন মিলে আসতে না লড়ে, তবে হয়তো আমি তোমাদের জল দিয়ে যেতাম। কিন্তু তোমরা আবার সেটাই করলে যা তোমরা করে আসছ, একে অপরকে কাটা। মোল্লা মশক থেকে জলের একটি ধারা নিচে ফেললেন, কিন্তু মাটিতে নয়, বরং একটি ছোট পেয়ালায়, যা তিনি বের করেছিলেন। লাইনে লেগে যাও, মোল্লা কড়া গলায় বললেন। এখন এখানে আমার আইন চলবে, আর আমার আইন বলে তৃষ্ণা মেটাতে হলে আগে মানুষ হও। চোরেরা, যারা এখন পুরোপুরি নিজেদের মর্যাদা হারিয়ে ফেলেছিল, চুপচাপ মাথা নিচু করে একটি লাইনে বসে পড়ল, যেমন স্কুলের দুষ্টু বাচ্চারা শাস্তি পাওয়ার জন্য বসে থাকে। মোল্লা একে একে সবাইকে সামান্য সামান্য জল দিলেন, শুধু এইটুকু যে তাদের প্রাণ বেঁচে যায়, কিন্তু তৃষ্ণা পুরো না মেটে। এখন মোল্লা মশক বন্ধ করতে করতে বললেন, তোমাদের কাছে 2টি পথ আছে, হয় এখানেই বসে থাকো আর মৃত্যুর অপেক্ষা করো কারণ আমার জল শেষ হয়ে গেছে, নতুবা, মোল্লা শহরের দিকে ইশারা করলেন, আমার পেছনে চলো চুপচাপ, প্রশ্ন না করে আর না লড়ে। আমি তোমাদের শহর পর্যন্ত নিয়ে যেতে পারি, কিন্তু একটি শর্তে। কি শর্ত? কালিয়া দমে যাওয়া গলায় জিজ্ঞেস করল। শর্ত এটি যে তোমরা সবাই আমার গোলাম হয়ে চলবে। আমি গাধার ওপর বসব, আর তোমরা সবাই আমার পেছনে হেঁটে চলবে আমার গাধার ল্যাজ ধরে, যাতে দুনিয়া দেখে যে মোল্লা নাসিরুদ্দিন 5টি ভয়ঙ্কর সিংহকে পোষা ছাগল বানিয়ে দিয়েছে। এটি অপমানজনক ছিল,
একজন ডাকাতের জন্য এর চেয়ে খারাপ মৃত্যু হতে পারত না, কিন্তু মরুভূমিতে তৃষ্ণায় মরার চেয়ে ভালো ছিল গোলাম হয়ে বেঁচে থাকা। কালিয়া নিজের সঙ্গীদের দিকে তাকালো। সবাই হার মেনে নিয়েছিল। মঞ্জুর, কালিয়া বলল। মোল্লা হাসলেন। তাহলে চলো আমার ছাগলরা, সফর এখনো শেষ হয়নি, এখনো তো শহর আসা বাকি আছে। আর আমাকে তোমাদের একটি শেষ জিনিস দেখাতে হবে, আমার ওই বস্তাগুলোর আসল সত্যি, যা তোমরা মরুভূমিতে ফেলে এসেছিলে। চোরেরা চমকে গেল। আসল সত্যি? ওই বস্তাগুলোতে কি সত্যিই কিছু ছিল? তারা কি ফেলার আগে ঠিকমতো চেক করেনি? একটি নতুন সন্দেহ, একটি নতুন অনুশোচনা তাদের মাথায় ঘুরতে লাগল। দৃশ্য: শহরের প্রধান বাজার। ভিড় জমেছে। মোল্লা গাধার ওপর আছেন, পেছনে 5 চোর দড়ি দিয়ে বাঁধা। মোল্লা থামেন এবং নিজের খালি বস্তাগুলোর দিকে ইশারা করেন। তোমাদের মনে হয়েছিল এতে বালি ছিল? মোল্লা জোরে হাসেন এবং বস্তার একটি গুপ্ত পকেট লাইনিং ছিঁড়ে ফেলেন। হিরে আর পান্না মাটিতে পড়ে। চোরদের চোখ ছানা বড়া হয়ে যায়। তারা খাজানা বই ছিল, আর তারা জানতেও পারল না। দেখুন এই কাহিনীর ধামাকেদার শেষ। মরুভূমির সূর্য এখন পশ্চিম দিকে হেলে পড়েছিল, কিন্তু হাওয়ায় এখনও আগুন ছিল। দূরে দিগন্তে ধুলোর একটি কুণ্ডলী শহরের দিকে এগোচ্ছিল। যদি কেউ দূরবীন দিয়ে দেখত, তবে সে এমন এক দৃশ্য দেখত যা ইতিহাসে হয়তো খুব কমই দেখা গেছে। সবার আগে নিজের মস্তিতে দুলতে দুলতে মোল্লা নাসিরুদ্দিনের খচ্চর চলছিল। মোল্লা তার পিঠে এমনভাবে বসেছিলেন যেন কোনো বাদশাহ নিজের তখ্তে বসেছেন। তার মুখে এক বিজয়ী হাসি ছিল এবং তিনি নিচু স্বরে কোনো পুরনো ফার্সি গজল গুনগুন করছিলেন। আর তার পেছনে সেই দৃশ্য ছিল যা দেখে মরুভূমির বিছেও নিজের হাসি থামাতে পারত না হয়তো। 5টি ভয়ঙ্কর ডাকাত, কালিয়া, ভীমা, লম্বু, ছোটু আর নটবর, একটি লম্বা দড়ি দিয়ে বাঁধা ছিল। দড়ির একটি মাথা মোল্লার খচ্চরের জিনের সাথে বাঁধা ছিল। তারা 5 জন মাথা নিচু করে ধুলোয় নাখা ছেঁড়া পোশাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। তাদের সেই দম্ভ, সেই দাপট, সেই মরুভূমির সিংহ হওয়ার অহংকার, সব কিছু পেছনে বালিতে দাফন হয়ে গিয়েছিল। এখন তারা শুধু 5 জন ক্লান্ত, হেরে যাওয়া মানুষ ছিল, যারা কয়েক ফোঁটা জলের বদলে নিজের স্বাধীনতা বিক্রি করে দিয়েছিল। কালিয়ার ঠোঁট শুকিয়ে পাপড়ি হয়ে গিয়েছিল। ও নিচু গলায় বলল, মোল্লা, আর কত দূর? আমার পা এখন জবাব দিয়ে দিচ্ছে। মোল্লা পেছনে ফিরে তাকালেন আর হাসলেন। আরে আমার বাহাদুর সর্দার, যখন তোমরা আমার পেছনে ছুটছিলে তখন তো তোমাদের পায়ে ঘোড়ার মতো শক্তি ছিল। এখন যখন গন্তব্য কাছে এলো তখন ক্লান্ত হয়ে গেলে। ব্যাস আরেকটু। শহরের হাওয়া কি শুকতে পারছ? তাতে কাবাব আর টাটকা রুটির সুবাস আছে, আর হয়তো হাজতের গড়াদের লোহার মতো গন্ধ। ভীমা তেতো গলায় বলল, তুমি আমাদের ধোঁকা দিয়েছ মোল্লা। তুমি বলেছিলে তুমি আমাদের শহর নিয়ে যাবে, এটি বলো নিজে তামাশা বানিয়ে নিয়ে যাবে। ধোঁকা? মোল্লার চোখ চমকে উঠল। আমি সেটাই করেছি যা একটি আয়না করে। আমি তোমাদের আসল চেহারা দেখিয়েছি। তোমরা সিংহ সেজে এসেছিলে, কিন্তু লালসা তোমাদের ভেড়া বানিয়ে দিয়েছে। আর ভেড়াদের জায়গা সিংহের পেছনে নয়, রাখালের লাঠির নিচে হয়। যেমনই তারা শহরের কাছে পৌঁছল, হুলুস্থুল বাড়তে লাগল। মাঠে কাজ করতে থাকা কৃষকেরা যখন এই দৃশ্য দেখল, তারা নিজেদের কাজ ছেড়ে দিল। আরে দেখো, ও তো মোল্লা নাসিরুদ্দিন, একজন কৃষক চিৎকার করল। আর পেছনে দেখো, ইয়া খোদা, এরাই কি সেই 5 চোর নয় যাদের ভয়ে আমরা রাতে বাইরে বেরোতাম না? দ্বিতীয়জন অবাক হয়ে বলল। খবরটি দাবা নলের মতো ছড়িয়ে গেল। যখন মোল্লা শহরের প্রধান ফটকে সিটি গেটে পৌঁছলেন, সেখানে শত শত মানুষের ভিড় জমে গিয়েছিল। শিশু, বৃদ্ধ, ব্যবসায়ী আর সিপাহী সবাই নিজেদের চোখ বড় বড় করে দেখছিল। মোল্লা ভিড়কে এমনভাবে অভিবাদন জানালেন যেন তিনি কোনো যুদ্ধ জিতে ফিরেছেন। স্বাগত করবে না আমাদের? মোল্লা ভিড়কে বললেন, দেখো আমি তোমাদের জন্য কি এনেছি। মরুভূমির 5টি নায়েব রত্ন, যা এখন একটু ঘষে গেছে। ভিড়ের মধ্যে অট্টহাসি প্রতিধ্বনিত হল। চোরেরা শরমে মাটিতে মিশে গেল। কালিয়া নিজের নজর তোলেনি। সে জানত যে তার সন্ত্রাসের সাম্রাজ্য আজ শেষ হয়ে গেছে। এখন সে শুধু একটি কৌতুক হয়ে রয়ে গেছে। দৃশ্য: শহরের প্রধান মোড়। মোল্লা নাসিরুদ্দিন শহরের মাঝখানে কোতোয়াল। পুলিশ প্রধানের কাছে থামলেন। কোতোয়াল যে নিজের গোফে তা দিচ্ছিল, এই দৃশ্য দেখে থমকে গেল। মোল্লাজি, কোতোয়াল এগিয়ে এসে বলল, এই চমৎকার কিভাবে হলো? আমরা এদের মাথার উপর পুরস্কার রেখেছিলাম, আমাদের পুরো পল্টনীদের ধরতে পারল না, আর আপনি খচ্চর আর একটি দড়ি দিয়ে এদের ধরে আনলেন। মোল্লা খচ্চর থেকে নিচে নামলেন। তিনি নিজের পাগড়ি ঠিক করলেন এবং ভিড়ের দিকে মুখোমুখি হলেন। কোতোয়াল সাহেব, তলোয়ার দিয়ে আপনি শুধু মানুষের শরীর কাটতে পারেন, কিন্তু বুদ্ধি দিয়ে আপনি তার সাহস কাটতে পারেন। আমি এদের হারাইনি, আমি শুধু এদের লোভকে একটু হাওয়া দিয়েছিলাম, আর এরা নিজে থেকেই জ্বলে ছাই হয়ে গেল। তখনই ভিড়ের মধ্যে থেকে একটি শব্দ এলো। এটি শহরের সবচেয়ে ধনী জহরি ছিল, যার মাল মোল্লা নিয়ে গিয়েছিলেন। মোল্লা, আমার মাল, আমার সোনার জহরাত! জহরি ভিড় চিরে সামনে এলো।
সেটা কি সুরক্ষিত আছে নাকি চোরেরা সেটা লুটে নিয়েছে? মোল্লা একটি নাটকীয় বিরতি নিলেন। তিনি কালিয়া এবং তার সঙ্গীদের দিকে তাকালেন, যারা সিপাহীদের হেফাজতে ছিল, কিন্তু তাদের কান খাড়া ছিল। তারাও জানতে চাইছিল যে আসলে ওই বালির সত্যিটা কী ছিল। শান্ত হন শেঠজি, মোল্লা হাসতে হাসতে বললেন, আপনার মাল সুরক্ষিত আছে, কিন্তু সেটা দেওয়ার আগে আমাকে এই 5 জন বিদ্বানকে একটি শেষ পাঠ পড়াতে হবে, এমন এক পাঠ যা এদের হৃদয়ে সব সময়ের জন্য খোদাই হয়ে থাকবে। মোল্লা ইশারায় সিপাহীদের বললেন ওই বস্তাগুলো আনতে, যেগুলো চোরেরা মরুভূমিতে ফেলে দিয়েছিল, এবং যেগুলোকে মোল্লা ফেরার পথে, যখন চোরেরা অজ্ঞান অবস্থায় ছিল, নিজের খচ্চরের উপর চাপিয়ে নিয়েছিলেন। সিপাহীরা ওই দুটি ছেঁড়া পুরনো ধুলোমাখা বস্তা সবার সামনে আছড়া দিয়ে ফেলল। কালিয়া ওই বস্তাগুলো দেখল এবং হতাশায় হাসল। কেন মজা করছো মোল্লা? আমরা জানি ওতে বালি আছে, আমরা নিজে খুলে দেখেছিলাম, তুমি আমাদের বেকুব বানিয়েছ। মোল্লা গম্ভীর হয়ে গেলেন। তিনি বস্তার পাশে হাঁটু গেড়ে বসলেন। কালিয়া, মোল্লা নিচু কিন্তু স্পষ্ট গলায় বললেন, চোখ সেটাই দেখে যা মস্তিষ্ক দেখতে চায়। তোমার মস্তিষ্ক লোভে ভরা ছিল, তাই তোমার মনে হয়েছিল যে আমি তোমাকে ধোঁকা দিয়েছি। কিন্তু তুমি কি কখনো ভেবেছ যে একজন গরিব মোল্লা এত দূরে সফরে শুধু বালি নিয়ে কেন বেরোবে? মোল্লা নিজের কোমর থেকে একটি ছোট ধারালো ছুরি বের করলেন। ভিড়ের শ্বাস থমকে গেল, চোরদের চোখ ছানা বড়া হয়ে গেল। মোল্লা বস্তার কাপড় কাটলেন না, বরং তিনি বস্তার ভেতরের আস্তরণ বা লাইনিং ছিঁড়লেন। ওই বস্তা সাধারণ ছিল না, ওটা দ্বিস্তরী বা ডাবল লেয়ার কাপড়ে তৈরি ছিল। যেমনই মোল্লা আস্তরণ চিরলেন, অমনি ছন 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 করে সূর্যের আলোয় চকচক করতে থাকা শত শত দামি হিরে আর পান্না ওই আস্তরণের মাঝখান থেকে বেরিয়ে মাটিতে পড়তে লাগল। ভিড়ের মধ্যে ও আর আ শব্দ জেগে উঠল। শেঠের চোখ নেচে উঠল। কিন্তু চোর, 5 চোরের মুখে যে ভাব ছিল তা শব্দে বর্ণনা করা কঠিন। এটি শুধু দুঃখ ছিল না, এটি শুধু অনুশোচনা ছিল না, এটি ছিল এক গভীর ধাক্কা। না, কালিয়া হাঁটু গেড়ে পড়ে গেল। এটা হতে পারে না। আমরা এটাকে নিজের কাঁধে বয়ে নিয়ে চলছিলাম 20 মাইল পর্যন্ত, আর আমরা এটাকে বালি ভেবে ফেলে দিলাম। ভীমা নিজের মাথা মাটিকে আছাড় মারল। আমরা ধনী ছিলাম, আমরা দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ ছিলাম, আর আমরা জানতেও পারলাম না। হায় রে আমাদের পোড়া কপাল। মোল্লা এক মুঠি হিরে তুললেন এবং সেগুলোকে হাওয়ায় ওড়ালেন। দেখছ বন্ধুরা, মোল্লা বললেন, সম্পদ তোমাদের কাঁধে ছিল, তোমাদের হাতে ছিল, কিন্তু তোমরা উপরের বালি আর মুশকিলগুলোকে দেখলে আর সাহস হারিয়ে ফেললে। তোমরা গভীরে দেখার চেষ্টা করনি, তোমরা বস্তাকে দেখেছ, উদ্দেশ্যকে নয়। চোরেরা কাঁদছিল, এটি তাদের জীবনের সবচেয়ে বড় হার ছিল। লুটে নেওয়া মাল না পাওয়া এক কথা ছিল, কিন্তু এটি জানা যে মাল তাদের কাছেই ছিল আর তারা সেটা নিজেই ফেলে দিয়েছে, এই ব্যাখ্যা তাদের সারা জীবন বিধবে। কিন্তু থামুন, কাহিনীতে মোল্লা নাসিরুদ্দিন থাকবেন আর শুধু একটিই টুইস্ট হবে, এটা কিভাবে হতে পারে? মোল্লা ওই হিরেগুলোকে আবার নিজের ঝুলিতে ভরলেন এবং চোরদের কাছে গেলেন, যারা এখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। মোল্লা কালিয়ার কাঁধে হাত রাখলেন। কেঁদো না কালিয়া, মোল্লা খুব আদর করে বললেন, চোখ মুছে ফেলো। কারণ মোল্লা নিজের পকেট থেকে একটি হিরে বের করলেন এবং সেটা জোরে মাটিতে আছাড় দিলেন। চটাক! ওই হিরে চুরমার হয়ে গেল। নিস্তব্ধতা নেমে এলো। আসল হিরে কখনো ভাঙে না। এটা কি? কালিয়া তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করল। কাঁচ, মোল্লা হাসতে হাসতে বললেন, রঙিন পলিশ করা সস্তা কাজ। আমি এটা শহরের মেলায় বাচ্চাদের খেলনার জন্য নিয়ে যাচ্ছিলাম। কি? শেঠ, কোতোয়াল, ভিড় আর চোর সবাই একসাথে চিৎকার করে উঠল। তাহলে আসল মাল কোথায়? মোল্লা, আমার সোনা কোথায়? মোল্লা নিজের জিনের কাছে গেলেন। তিনি জিনের নিচে খচ্চরের পেটের কাছে লুকানো একটি খুব গোপন থলি খুললেন। তিনি তার মধ্য থেকে আসল সোনা মুদ্রা বের করলেন এবং মোহর বের করে শেঠের হাতে তুলে দিলেন। এই নিন আপনার মাল শেঠজি, মোল্লা বললেন। আমি আসল মাল কখনো ওই বস্তাগুলোতে রাখিনি, ওটা তো শুধু টোপ ছিল। আমি জানতাম যে মরুভূমিতে চোর পাওয়া যাবে। আমি চেয়েছিলাম তারা ওই ভারী বস্তাগুলো চুরি করুক, সেগুলোকে বয়ে নিয়ে চলুক, আর তারপর যখন তারা বালি পাবে তখন তারা নিরাশ হয়ে যাবে। আর যদি তারা আস্তরণও ছিঁড়ত, তবে তারা কাঁচ পেত, আর তারা সেটাকে আসল ভেবে খুশি হয়ে যেত আর আমার পিছু ছাড়ত না। সব অবস্থাতেই আসল সোনা আমার খচ্চরের পেটের সাথে বাঁধা সুরক্ষিত থাকত। এখন যে হাসি সেখানে প্রতিধ্বনিত হল তা আকাশ কাঁপিয়ে দিল। মানুষ পেট চেপে ধরে হাসছিল। চোরদের যে দশা ছিল তা দেখার মতো ছিল। প্রথমে তাদের মনে হলো তারা বালি বইছে, তারপর মনে হলো তারা হিরে ফেলে দিয়েছে, আর এখন জানা গেল যে তারা কাঁচের টুকরোর জন্য কাঁদছিল। মোল্লা তাদের 3 বার মারলেন, প্রথমে শারীরিকভাবে বোঝা বইয়ে, তারপর মানসিকভাবে হীরের নাটক করে, আর শেষে তাদের বুদ্ধির ওপর কাঁচের সত্যিটা বলে। বন্ধুরা,
এখানে মোল্লা আমাদের একটি খুব গভীর কথা শেখালেন। চোরদের মনে হয়েছিল যা চকচক করছে তাই সোনা, আর আমরাও আমাদের জীবনে এই ভুলই করি। আমরা বাইরের চাকচিক্যের পেছনে ছুটি আর আসল খাজানা শান্তি এবং জ্ঞানকে উপেক্ষা করি। যদি আপনাদের মোল্লার এই ডাবল ব্লাফ বা দ্বিগুণ ধোঁকা পছন্দ হয়ে থাকে, তাহলে এখনই এই ভিডিওটিকে লাইক করুন। এই কাহিনী আমাদের জানায় যে বিপদে বুদ্ধির ব্যবহার অস্ত্রের চেয়ে বেশি কার্যকর হয়। ভিড় শান্ত হল। কোতোয়াল চোরদের হাতকড়া পরিয়ে দিল। নিয়ে যাও এদের, কোতোয়াল হুকুম দিল। থামো, মোল্লা হাত তুললেন। যাওয়ার আগে প্রথম ভাগের ওই ওয়াদা, ওই রোমাঞ্চকর তথ্য যা আমি আমার আংটির ব্যাপারে ভেবেছিলাম, সেটা এদের জানানো জরুরি। মোল্লা কালিয়ার কাছে গেলেন। কালিয়া পুরোপুরি ভেঙে পড়েছিল। মোল্লা নিজের আঙুলে পড়া একটি পুরনো তামার আংটি দেখালেন। প্রথম ভাগে যখন আমি বস্তা নামাচ্ছিলাম, আমি এই আংটিটি দেখেছিলাম। তুমি জানো এতে কি লেখা আছে? কালিয়া মাথা নেড়ে না বলল। এতে একটি পুরনো ফার্সি কবিতা লেখা আছে, মোল্লা জানালেন। 5টি আঙ্গুল যখন আলাদা থাকে তখন যে কেউ সেগুলোকে ভেঙে দিতে পারে, কিন্তু যখন তারা মুঠি হয়ে যায় তখন তারা পাথরকেও ভেঙে দিতে পারে। মোল্লা 5 জন চোরের দিকে ইশারা করলেন। তোমরা 5 জন ছিলে, আমি একা ছিলাম। তোমাদের কাছে অস্ত্র ছিল, আমার কাছে শুধু একটি বুড়ো খচ্চর ছিল। তোমরা জিততে পারতে, কিন্তু তোমরা হারলে কেন? কারণ তোমরা 5 জন আঙুল ছিলে, মুঠি ছিলে না। মরুভূমিতে যখন তোমরা জল পেলে না, তোমরা একে অপরের ওপর দোষ চাপালে। যখন তোমরা বালি পেলে, তোমরা একে অপরের ওপর দোষ চাপালে। যখন আমি তোমাদের মূর্খতা প্রমাণ করতে বললাম, তোমরা একে অপরকে নিচু দেখাতে লাগলে। যদি তোমাদের 5 জনের মধ্যে একতা থাকত, যদি তোমরা একে অপরের উপর ভরসা করতে, তবে হয়তো তোমরা আমাকে হারিয়ে দিতে। কিন্তু লোভ তোমাদের ভাগ করে দিয়েছে, আর যা ভাগ হয়ে যায় তা কাটা পড়ে যায়। মোল্লার এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই গম্ভীর হয়ে গেল। এটি শুধু চোরদের জন্য নয়, বরং পুরো মানবতার জন্য একটি শিক্ষা ছিল। কালিয়ার চোখে প্রথমবার সত্যিকারের অনুশোচনার জল ছিল। সে হাত জোর করে মোল্লাকে প্রণাম করল। আপনি শুধু আমাদের শরীর ধরেননি মোল্লাজি, আপনি আমাদের আত্মাকেও আয়না দেখিয়ে দিয়েছেন। আজ থেকে আমরা চুরি ছেড়ে দেব। যদি জেল থেকে কখনো মুক্তি পাই, তবে মেহনতের রুটি খাব, কিন্তু কখনো লোভের পেছনে ছুটব না। কোতোয়ালার সিপাহীরা তাদের নিয়ে গেল। ভিড় হাততালি দিল। শেঠ মোল্লাকে পুরস্কার দেওয়ার প্রস্তাব দিলেন, কিন্তু মোল্লা মানা করে দিলেন। আমার সবচেয়ে বড় পুরস্কার এই যে আজ রাতে আমি নিজের ঘরে শান্তির ঘুম ঘুমাবো, এটা জেনে যে আমি 5 জন শয়তানকে মানুষ বানানোর চেষ্টা করেছি, মোল্লা বললেন। মোল্লা নিজের খচ্চরে সাওয়ার হলেন। সূর্য ডুবে গিয়েছিল আর প্রথম তারাগুলো ঝিকমিক করতে শুরু করেছিল। চলো বন্ধু, মোল্লা খচ্চরের কানে বললেন। ঘরে বউ অপেক্ষা করছে হবে, আর নিশ্চিতভাবেই তাকে এই কাহিনী শোনাতে আমার খুব মজা লাগবে, যদিও সে বিশ্বাস করবে না যে আমি কাঁচের টুকরো দিয়ে ডাকাতদের হারিয়ে দিয়েছি। মোল্লা নাসিরুদ্দিন ধীরে ধীরে ভিড় থেকে নিজের গলির দিকে এগিয়ে গেলেন, নিজের সেই বেপরোয়া মেজাজ আর অসীম বুদ্ধিমত্তার সাথে। আর পেছনে ফেলে গেলেন এমন এক কাহিনী যা মরুভূমির বালির ওপর চিরকালের জন্য লেখা হয়ে গেল। তো বন্ধুরা, এটি ছিল মোল্লা নাসিরুদ্দিনের সেই ঐতিহাসিক যাত্রা যেখানে তিনি বুদ্ধির শক্তিতে অস্ত্রকে হার মানালেন। মরুভূমির ওই সফর আমাদের শেখালো যে বিপদ যতই বড় হোক, যদি আমরা শান্ত থাকি আর নিজের বুদ্ধিমত্তার ব্যবহার করি, তবে প্রতিটা মুশকিলের সমাধান বের হতে পারে। এই কাহিনী কোনো একটি কৌতুক বা একটি ঘটনার নয়, বরং এটি এমন এক মহাকাব্য যা মোল্লার জীবনের ওই দিকগুলোকে তুলে ধরে যেখানে তার মূর্খতার মধ্যেও গভীর জ্ঞান লুকিয়ে থাকত, আর তার চাতুর্যের মধ্যেও এক নিষ্পাপ বোকামি নজরে আসত। খুরাসানের ওই ছোট গ্রামে সকালের সূর্য এখনও পুরোপুরি ওঠেনি যে মোল্লা নাসিরুদ্দিনের বাড়ি থেকে বাসন পলার শব্দ এলো। মোল্লার স্ত্রী ফাতিমা বেগমের রাগ সপ্তম আকাশে ছিল। আসল কথা এটি ছিল যে মোল্লা গত 3 দিন ধরে ঘরের ছাদ মেরামতের ওয়াদা করছিলেন, কিন্তু প্রতিবার কোনো না কোনো বাহানা বানিয়ে এড়িয়ে যাচ্ছিলেন। আজ সকালে যখন ফাতিমার চোখ খুলল, তখন তিনি দেখলেন যে রাতের হালকা বৃষ্টির জল সরাসরি তার মাথার পাশে রাখা তামার ঘটিতে টপটপ করে পড়ছিল। মোল্লা নিজের চারপাইতে এমনভাবে ঘুমোচ্ছিলেন যেন তিনি দুনিয়ার সমস্ত চিন্তা থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন। তার নাসিকা গর্জনের শব্দে এক অদ্ভুত ছন্দ ছিল, যেন তিনি ঘুমেও কোনো গভীর দর্শনের উপর তর্ক করছেন। ফাতিমা জোরে মোল্লাকে নাড়ালেন এবং চিৎকার করলেন যে, উঠুন মোল্লাজি, দেখুন ঘর নদী হয়ে গেছে, আর আপনি যে নবাবের মতো ঘুমোচ্ছেন। মোল্লা একটি চোখ খুললেন এবং খুব শান্তভাবে বললেন যে, বেগম, তুমি নাহকি হয়রান হচ্ছ। যদি ঘরে নদী বয় তবে আমাদের খুশি হওয়া উচিত, কারণ মানুষ নদীর তীরে যাবার জন্য মাইলের পর মাইল সফর করে, আর দেখো কুদরাত কতটা মেহেরবান যে সে নদী নিজে আমাদের ঘরে পাঠিয়ে দিয়েছে। ফাতিমার মোল্লার এই জবাবে কান্নাও এলো আর রাগও। তিনি মোল্লাকে সতর্ক করে দিলেন যে যদি আজ সন্ধ্যা পর্যন্ত ছাদ ঠিক না হয় আর সাথে বাজার থেকে ঘরের রেশন না আসে, তবে আজ রাতের খাবার মোল্লাকে নিজের প্রিয় গাধার সাথে আস্তা বলে খেতে হবে।
গাধার নাম শুনতেই মোল্লার ঘুম পুরোপুরি উঠে গেল, কারণ তিনি নিজের গাধাকে খুব মহব্বত করতেন এবং তাকে নিজের পরিবারের সদস্যের মতোই মনে করতেন। মোল্লা নিজের পুরনো পাগড়ি তুললেন, সেটি নিজের মাথায় জড়ালেন, যা সবসময় একটু ট্যাপাই থাকত, এবং নিজের ঢিলে ঢালা কুর্তা ঝেড়ে বাইরে বেরিয়ে এলেন। বাইরেকার গাধা খুঁটিতে বাঁধা ঝিমোচ্ছিল। মোল্লা গাধার পিঠ চাপড়ালেন এবং তাকে বললেন যে, বন্ধু, আজ দিনটা বড় ভারী, বেগমের মেজাজ গরম আর পকেট ঠান্ডা, চলো দেখি আজ কপাল আমাদের কোন দিকে নিয়ে যায়। মোল্লা গাধায় চড়তেই যাচ্ছিলেন যে তার মনে পড়ল কাল প্রতিবেশী তাকে বলেছিল যে, মোল্লা তুমি গাধায় উল্টো কেন বসো। মোল্লা ভাবলেন, আজ সোজা বসে দেখি, হয়তো দুনিয়াটা কিছু আলাদা নজরে আসবে। যেমনই তিনি গাধায় বসলেন, গাধা ডাকতে শুরু করল। মোল্লা তাকে বোঝালেন যে, ভাই শোরগোল করো না, যদি বেগম শুনে ফেলে তবে আমাদের দুজনেরই বিপদ হবে। মোল্লা আর তার গাধা গ্রামের গলি দিয়ে যাচ্ছিলেন। রাস্তায় তার পুরনো বন্ধু করিমের সাথে দেখা হলো। করিম মোল্লাকে থামালো এবং জিজ্ঞেস করল যে, মোল্লাজি, এত সকাল সকাল কোথায় যাওয়ার প্রস্তুতি? মোল্লা একটি গভীর শ্বাস নিলেন এবং বললেন যে, করিম ভাই, আমি তো শুধু নিজের তাকদীরের পেছনে ছুটছি, কিন্তু মনে হচ্ছে আমার তাকদীর আমার চেয়েও জোরে ছুটছে। করিম হাসতে হাসতে বলল যে, মোল্লা, আমি শুনেছি শহরে বাদশাহ সালামত একটি খুব বড় দরবার বসিয়েছেন, যেখানে বুদ্ধিমান লোকেদের পুরস্কার দেওয়া হবে। তুমি কেন যাও না? হতে পারে তোমার কপাল সেখানে চমকে যাবে। মোল্লার মাথায় একটি বুদ্ধি খেলে গেল। তিনি ভাবলেন, যদি আমি বাদশার কাছ থেকে পুরস্কার জিতে আনি তবে ছাদও ঠিক হয়ে যাবে আর বেগমও খুশি হয়ে যাবেন। তিনি তখনই গাধার মুখ শহরের দিকে ঘুরিয়ে দিলেন। গ্রাম থেকে শহরের রাস্তা লম্বা ছিল আর রোদ খুব তেজ ছিল। রাস্তায় একটি সরাইখানা পড়ল। মোল্লার খিদে পেয়েছিল। তিনি ভাবলেন, কেননা এখানে একটু জিরিয়ে নেওয়া যাক। সরাইখানার বাইরে একজন খুব ধনী দেখতে ব্যবসায়ী বসে খাবার খাচ্ছিল। তার সামনে নানা রকম পদ রাখা ছিল। মোল্লা নিজের পকেট হাতড়ালেন, তো তাতে শুধু একটি শুকনো রুটি আর পেঁয়াজের টুকরো মিলল। মোল্লা ব্যবসায়ীর কাছে গিয়ে নিজের রুটি বের করলেন এবং সেটাকে হাওয়ায় এমনভাবে নাড়াতে লাগলেন যেন তিনি কোনো ঝোলে চুবোচ্ছেন। ব্যবসায়ী অবাক হয়ে জিজ্ঞেস করল যে, এটি আপনি কি করছেন? মোল্লা হাসতে হাসতে বললেন যে, ভাই সাহেব, আপনার পদের সুগন্ধ এতই চমৎকার যে আমি নিজের শুকনো রুটি ওই সুগন্ধের সাথে খাচ্ছি, যাতে আমিও ধনীদের মতো স্বাদ পেতে পারি। ব্যবসায়ী মোল্লার এই নিষ্পাপতা আর উপস্থিত বুদ্ধিতে এত হাসল যে সে মোল্লাকে নিজের সাথে খাওয়ার আমন্ত্রণ জানাল। মোল্লা পেট ভরে খেলেন এবং ব্যবসায়ীকে দোয়া দিতে দিতে এগিয়ে গেলেন। এটি মোল্লার দর্শন ছিল যে দুনিয়ায় চাওয়ার চেয়ে বেশি কার্যকর পদ্ধতি হল সামনের জনকে হাসিয়ে দেওয়া। শহর পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। শহরের জৌলুস গ্রাম থেকে একদম আলাদা ছিল। বড় বড় অট্টালিকা আর চওড়া রাস্তা দেখে মোল্লার গাধাও অবাক ছিল। মোল্লা সরাসরি রাজমহলের দরজায় পৌঁছালেন। পাহারাদারেরা মোল্লার বেশভূষা দেখে তাকে থামিয়ে দিল। একজন পাহারাদার কড়া গলায় জিজ্ঞেস করল যে, এ ফকির, কোথায় মুখ তুলে চলে আসছ? এটি বাদশার দরবার, কোনো ধর্মশালা নয়। মোল্লা খুব আদবের সাথে ঝুঁকে সালাম করলেন এবং বললেন যে, জনাব, আমি ফকির নই, আমি তো এমন এক সৌদাগর যে দুনিয়ার সবচেয়ে দামি জিনিস বিক্রি করে। পাহারাদার হাসতে হাসতে জিজ্ঞেস করল যে, আচ্ছা, তোমার কাছে এমন কি আছে? তুমি কি হিরে জহরাত বিক্রি করো? মোল্লা নিজের পাগড়ি ঠিক করতে করতে বললেন যে, না ভাই, আমি বুদ্ধি আর অভিজ্ঞতা বিক্রি করি, আর শুনেছি তোমাদের বাদশারের খুব দরকার আছে। পাহারাদার মোল্লার এই স্পর্ধায় রাগ করতেই যাচ্ছিল যে তখনই সেখান দিয়ে বাদশার উজির যাচ্ছিলেন। উজির মোল্লার কথা শুনে নিয়েছিলেন। তার মনে হল এই লোকটা হয় পাগল, নয়তো সত্যিই খুব চতুর। উজির পাহারাদারদের ইশারা করলেন এবং মোল্লাকে ভেতরে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। দরবার সাজানো ছিল। বড় বড় বিদ্বান আর মৌলবীরা বসেছিলেন। বাদশাহ নিজের তখতে বিরাজমান ছিলেন, কিন্তু তার মুখে চিন্তার ভাঁজ ছিল। আসলে প্রতিবেশী দেশের বাদশাহ ৩টি প্রশ্ন পাঠিয়েছিলেন এবং বলেছিলেন যে যদি এগুলো সঠিক জবাব না মেলে তবে তিনি হামলা করে দেবেন। মোল্লাকে দরবারের মাঝখানে দাঁড় করানো হল। বাদশাহ মোল্লাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন এবং জিজ্ঞেস করলেন যে, তুমি কি আমাদের প্রশ্নের জবাব দিতে পারো? মোল্লা বললেন যে, হুজুর, প্রশ্ন করার আগে এটি তো বলুন যে যদি জবাব সঠিক হয় তবে পুরস্কার কি মিলবে? বাদশাহ বললেন যে মুখ চাওয়া পুরস্কার মিলবে। মোল্লা গাধার দিকে তাকালেন এবং মনে মনে ভাবলেন যে এবার ছাদের মেরামত পাক্কা। বাদশাহ প্রথম প্রশ্ন করলেন যে, বলো, পৃথিবীর কেন্দ্র, সেন্টার অফ দি আর্থ কোথায়? দরবারে নিস্তব্ধতা নেমে এলো।
বড় বড় গণিতজ্ঞদেরা নিজেদের বই উল্টাতে লাগল। মোল্লা এক মুহূর্ত দেরি করলেন না এবং নিজের হাতে থাকা লাঠিটিকে মাটিতে এক জায়গায় পুঁতে দিলেন আর বললেন যে যেখানে আমার এই লাঠি পোঁতা আছে ঠিক সেখানেই পৃথিবীর কেন্দ্র। বাদশাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে তুমি এতটা দাবির সাথে কিভাবে বলতে পারো? মোল্লা হাসতে হাসতে বললেন যে হুজুর, যদি আপনার বিশ্বাস না হয় তবে আপনি নিজে পৃথিবীকে 2 দিক থেকে মেপে নিন। যদি 1 ইঞ্চিরও তফাত বের হয় তবে আমার ঘাড় হাজির আছে। বাদশাহ মোল্লার এই আত্মবিশ্বাসে থমকে গেলেন এবং যেহেতু পৃথিবীকে মাপা অসম্ভব ছিল তাই জবাব মেনে নেওয়া হল। তারপর বাদশাহ দ্বিতীয় প্রশ্ন করলেন যে আসমানে মোট কতগুলো তারা আছে? মোল্লা তখনই নিজের গাধাকে সামনে আনলেন এবং বললেন যে যতগুলো লোম আমার এই গাধার শরীরে আছে আসমানে ঠিক ততগুলোই তারা আছে। উজির জিজ্ঞেস করলেন যে এর প্রমাণ কি? মোল্লা বললেন যে উজির সাহেব, যদি আপনার সন্দেহ হয় তবে আপনি আগে আসমানের তারা গুনে নিন আর তারপর আমার গাধার লোম। যদি গণনায় তফাত আসে তবে যে সাজা আপনি দেবেন তা আমার মঞ্জুর হবে। এখন উজির বেচারা গাধার চুল কিভাবে গুনতেন আর তারা গোনা তো অসম্ভব ছিলই। দরবারে হাসির একটি ঢেউ বয়ে গেল। তৃতীয় প্রশ্নটি সবচেয়ে কঠিন ছিল। বাদশাহ নিজের দাড়িতে হাত বুলোতে বুলোতে জিজ্ঞেস করলেন যে আচ্ছা, এটি বলো যে আমার দাড়িতে কতগুলো চুল আছে আর তোমার গাধার লেজে কতগুলো চুল আছে? মোল্লা গাধার লেজ খুব খুঁটিয়ে দেখলেন এবং তারপর বাদশার দাড়ি। তিনি বললেন যে হুজুর, এটি তো খুব সহজ হিসেব। আপনার দাড়িতে আর আমার গাধার লেজে সমান চুল আছে। বাদশাহ রাগের সাথে বললেন যে এটি তুমি কি আজেবাজে কথা বলছ? মোল্লা শান্তভাবে বললেন যে হুজুর, যদি বিশ্বাস না হয় তবে আমরা একটি চুল আপনার দাড়ি থেকে উপড়াই আর একটি চুল গাধার লেজ থেকে, এভাবেই একটি একটি করে উপড়ে যাই। শেষে যদি গণনা সমান না হয় তবে আমি হার মেনে নেব। বাদশাহ নিজের দাড়ি বাঁচানোর জন্য তক্ষুনি মোল্লাকে বিজয় ঘোষণা করে দিলেন। মোল্লা পুরস্কারে 1 থলি সোনার মুদ্রা পেলেন। মোল্লা খুশি মনে দরবার থেকে বাইরে বেরোলেন, কিন্তু কাহিনী এখনও শেষ হয়নি। যেমনই মোল্লা শহর থেকে বাইরে বেরোলেন, রাত হয়ে গিয়েছিল। জঙ্গলের রাস্তায় তাকে ডাকাতেরা ঘিরে ধরল। ডাকাতদের সর্দার মোল্লার ঘাড়ে তলোয়ার রাখল এবং বলল যে এ মোল্লা, যা কিছু আছে জলদি বের কর, নতুবা তোর জান রক্ষা হবে না। মোল্লা খুব নিষ্পাপভাবে বললেন যে ভাই দেখো, জান তো একদিন যাবেই, কিন্তু এই সোনার থলি অনেক মেহনতে পেয়েছি। ডাকাত থলি ছিনিয়ে নিল। মোল্লা ডাকাতকে বললেন যে ভাই, তুমি আমার সোনা তো নিয়ে নিলে, কিন্তু এখন ঘরে গিয়ে আমি বউকে কি জবাব দেব? সে তো আমার জীবন অতিষ্ঠ করে দেবে। তুমি এমন করো, আমার এই টুপিতে গুলি মারো, যাতে আমি বউকে বলতে পারি যে ডাকাতদের সাথে লড়তে গিয়ে আমার এই দশা হয়েছে। ডাকাতের মোল্লার কথায় মায়া হলো এবং সে মজাদার ঢঙে মোল্লার টুপি হাওয়ায় উড়িয়ে তাতে গুলি চালিয়ে দিল। মোল্লা বললেন যে ভাই, একটি গুলি আমার কুর্তার কোনাতেও চালিয়ে দাও, যাতে ব্যাপারটা আরও আসল লাগে। ডাকাত তেমনই করল। মোল্লা আবার বললেন যে একটি গুলি একটু পাজামার পাশ দিয়েও পাঠিয়ে দাও। ডাকাত ট্রিগার টিপল, কিন্তু বন্দুক খালি ছিল, গুলি শেষ হয়ে গিয়েছিল। এটি দেখেই মোল্লা নিজের লাঠি তুললেন এবং ডাকাতদের উপর ঝাঁপিয়ে পড়লেন। ডাকাতেরা যারা এতক্ষণ মোল্লাকে বেকুব ভাবছিল, নিরস্ত্র হয়ে মোল্লার মারে ঘাবড়ে গেল এবং সেখান থেকে পালিয়ে বাঁচল। মোল্লা নিজের সোনার থলি আবার তুললেন এবং গাধাকে বললেন যে দেখ ভাই, কখনো কখনো বেকুব সেজেই বুদ্ধিমত্তার কাজ হাসিল হয়। যখন মোল্লা ঘরে পৌঁছলেন তখন মাঝরাত হয়ে গিয়েছিল। ফাতিমা দরজাতেই দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। মোল্লা সোনার থলি ফাতিমার হাতে রাখলেন। ফাতিমার চোখ ছানাবড়া হয়ে গেল। তিনি জিজ্ঞেস করলেন যে মোল্লাজি, আপনি এমন কি করলেন? মোল্লা বললেন যে বেগম, শুধু কিছু প্রশ্নের জবাব দিয়েছি আর দুনিয়াকে এটি শিখিয়েছি যে প্রশ্ন যতই কঠিন হোক না কেন, তার জবাব সবসময় আমাদের আশপাশেই থাকে, শুধু দৃষ্টিভঙ্গি সঠিক হওয়া উচিত। পরের দিন গ্রামে মোল্লার খুব আলোচনা ছিল। প্রত্যেকেই মোল্লার সাথে দেখা করতে আসছিল। গ্রামের একজন ধনী ব্যক্তি, যে নিজেকে খুব চালাক মনে করত, সে ভাবল যে মোল্লার পরীক্ষা নেওয়া যাক। সে মোল্লাকে নিজের ঘরে দাওয়াত দিল। মোল্লা যখন দাওয়াতে পৌঁছলেন তখন তিনি দেখলেন যে বাকি অতিথিরা খুব দামি আর চমৎকার পোশাক পরে এসেছেন, যেখানে মোল্লা নিজের ওই পুরনো পোশাকেই ছিলেন। ধনী লোকটি আর তার চাকরেরা মোল্লার দিকে কোনো খেয়ালই দিল না। মোল্লাকে জলও জিজ্ঞাসা করা হলো না আর বসার জায়গাও দেওয়া হলো না। মোল্লা বুঝে গেলেন যে এখানে মানুষের নয়, পোশাকের কদর আছে। মোল্লা চুপচাপ সেখান থেকে বেরোলেন এবং নিজের ঘরে গেলেন। তিনি সিন্দুক থেকে একটি জমকালো শেরওয়ানি বের করলেন, যা তিনি কখনো কোনো নাটকে পরার জন্য কিনেছিলেন। মাথায় জরির পাগড়ি বাঁধলেন এবং আতর লাগিয়ে আবার দাওয়াতে পৌঁছলেন।
এইবার যেমনই মোল্লা ভেতরে ঢুকলেন, ধনী লোকটি দৌড়ে এলো এবং মোল্লার স্বাগত জানাল। তাকে সবচেয়ে উঁচু আসনে বসানো হলো এবং নানা পদের খাবার পরিবেশন করা হলো। যখন খাওয়া শুরু হলো, তখন মোল্লা একটি অদ্ভুত কাজ করলেন। তিনি একটি কাবাব তুললেন এবং সেটা নিজের শেরওয়ানির পকেটে ভরে দিলেন। তারপর ঝোল তুললেন এবং সেটা নিজের হাতায় ঢেলে দিলেন। ধনী লোকটি আর বাকি অতিথিরা অবাক হয়ে দেখতে লাগল। ধনী লোকটি জিজ্ঞেস করল যে, মোল্লাজি, এটি আপনি কি করছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? মোল্লা খুব গম্ভীর হয়ে জবাব দিলেন যে, না ভাই, আমি তো শুধু বিচার করছি। যখন আমি পুরনো পোশাকে এসেছিলাম তখন আমি এক গ্লাস জলও পাইনি, আর এখন যখন আমি এই শেরওয়ানি পরে এসেছি তখন আমি শাহী খাবার পাচ্ছি। এর মানে এই দাওয়াত আমার জন্য নয়, বরং আমার পোশাকের জন্য, তাই আমি খাবার পোশাককেই খাওয়াচ্ছি। ধনী লোকটি নিজের ভুল বুঝতে পারল এবং মোল্লার কাছে ক্ষমা চাইল। মোল্লার জীবনে এমন ঘটনা রোজই ঘটত। একবারের কথা, মোল্লা নিজের গাধাকে বাজারে বিক্রির জন্য নিয়ে গেলেন। গাধাটি খুব জেদি ছিল, কিন্তু মোল্লা তার খুব প্রশংসা করলেন। একজন ক্রেতা জিজ্ঞেস করল যে, মোল্লাজি, এই গাধা কি বিশ্বস্ত? মোল্লা বললেন যে, জনাব, এটি এতটাই বিশ্বস্ত যে যদি আপনি একে ছেড়ে চলেও যান তবে এটি ফিরে আমার কাছেই চলে আসবে। ক্রেতা হাসতে হাসতে বলল যে, তবে তো আমি এটি কিনে বেকুপি হব। মোল্লা বললেন যে, সেটা তো আপনি এমনিতেও, অন্তত গাধা কিনে সাওয়ারি তো করতে পারবেন। মোল্লার কথা অনেক সময় লোকেদের বিধত, কিন্তু তাতে তেতো সত্যি থাকত। একবার মোল্লা মসজিদে উপদেশ দিতে গেলেন। মানুষ অনেক সংখ্যায় জমা হয়েছিল। মোল্লা মিম্বরে চড়লেন এবং বললেন যে, হে লোক সকল, তোমরা কি জানো যে আমি আজ কি বলতে চলেছি? মানুষেরা এক সুরে বলল যে, না, আমরা জানি না। মোল্লা বললেন যে, যখন তোমরা জানোই না যে আমি কি বলতে চলেছি, তবে আমি আমার সময় কেন নষ্ট করব? আর এটি বলে তিনি নিচে নেমে এলেন। মানুষ অবাক হয়ে গেল। পরের সপ্তাহে আবার সভা জমল। মোল্লা আবার ওই একই প্রশ্ন করলেন। এইবার সবাই হ্যাঁ বলে দিল। মোল্লা বললেন যে, যখন সবাই জানেই যে আমি আজ কি বলতে চলেছি, তবে আমি আমার সময় কেন নষ্ট করব? আর এটি বলে তিনি আবার চলে গেলেন। লোকেরা হয়রান হয়ে গেল। তারা ঠিক করল যে পরের বার অর্ধেক ভিড় হ্যাঁ বলবে আর অর্ধেক না। তৃতীয় সপ্তাহে মোল্লা আবার ওই একই প্রশ্ন করলেন। অর্ধেক মানুষ বলল হ্যাঁ আর অর্ধেক মানুষ বলল না। মোল্লা খুব নিষ্পাপভাবে বললেন যে, খুব ভালো, তবে যারা জানো তারা তাদের বলে দাও, যারা জানো না। আর এটি বলে মোল্লা আবার চলে গেলেন। গ্রামবাসী বুঝে গেল যে মোল্লাকে কথায় হারানো অসম্ভব। সময় বয়ে গেল। মোল্লা বুড়ো হতে শুরু করেছিলেন, কিন্তু তার দুষ্টুমি আর উপস্থিত বুদ্ধি কম হয়নি। একদিন তিনি নিজের বাগানে কিছু খুঁজছিলেন। তার প্রতিবেশী সেখান দিয়ে যাচ্ছিল এবং জিজ্ঞেস করল যে, মোল্লাজি, কি খুঁজছেন? মোল্লা বললেন যে, আমার চাবি হারিয়ে গেছে। প্রতিবেশীও সাহায্য করতে লাগল। অনেকক্ষণ খোঁজার পরেও চাবি মিলল না। প্রতিবেশী জিজ্ঞেস করল যে, মোল্লাজি, ঠিক করে মনে করুন চাবি পড়েছিল কোথায়? মোল্লা ঘরের দিকে ইশারা করে বললেন যে, চাবি তো ভেতরে ঘরে পড়েছিল। প্রতিবেশীর রাগ হয়ে গেল। সে বলল যে, তবে আপনি বাইরে এখানে কেন খুঁজছেন? মোল্লা খুব শান্তভাবে বললেন যে, ভাই, ভেতরে ঘরে খুব অন্ধকার আর এখানে বাইরে আলো আছে, তাই আমি আলোতে খুঁজছি। প্রতিবেশী নিজের মাথা চাপড়ে চলে গেল। কিন্তু মোল্লা তাকে একটি অনেক বড় শিক্ষা দিয়েছিলেন, যে মানুষ সুখ আর আনন্দ বাইরে দুনিয়ায় খোঁজে, অথচ সেটি তার নিজের ভেতরে হারিয়ে থাকে। মোল্লার সম্পর্ক নিজের বিবি ফাতিমার সাথে টক মিষ্টি ছিল। একবার ফাতিমা বললেন যে, মোল্লাজি, আপনি আমাকে কতটা ভালোবাসেন? মোল্লা বললেন যে, বেগম, আমি তোমাকে এত ভালোবাসি যে যদি তুমি বলো তবে আমি তোমার জন্য সিংহের সাথেও লড়তে পারি। তখনই বাইরে থেকে একটি কুকুরের ঘেউ ঘেউ শব্দ এলো। ফাতিমা বললেন যে, আচ্ছা, তবে একটু বাইরে গিয়ে দেখুন কে। মোল্লা কম্বলে মুখ লুকিয়ে বললেন যে, বেগম, আমি সিংহের সাথে লড়ার কথা বলেছিলাম, কুকুরের তো উল্লেখই হয়নি। একদিন মোল্লা বাজার থেকে ৩ কিলো মাংস কিনে আনলেন এবং ফাতিমাকে বললেন যে আজ সন্ধ্যায় কোরমা বানাবে। ফাতিমা কোরমা বানালেন, কিন্তু দুপুরে তার বাপের বাড়ি থেকে কিছু অতিথি চলে এলো। ফাতিমা সব কোরমা অতিথিদের খাইয়ে দিলেন। সন্ধ্যায় যখন মোল্লা ঘরে এলেন এবং খাবার চাইলেন, তো ফাতিমা বললেন যে সেটা তো বিড়াল খেয়ে ফেলেছে। মোল্লা তখনই দাড়িপাল্লা তুললেন এবং বিড়ালকে ধরে ওজন করতে লাগলেন। বিড়ালের ওজন ঠিক ৩ কিলো বেরোল। মোল্লা বিড়ালকে ফাতিমার সামনে রাখলেন এবং বললেন যে, বেগম, যদি এটি মাংস হয় তবে বিড়াল কোথায়, আর যদি এটি বিড়াল হয় তবে মাংস কোথায়? মোল্লা নাসিরুদ্দিন শুধু একটি মজাদার চরিত্র ছিলেন না, তিনি ছিলেন একটি আয়না, যাতে সমাজ নিজের আসল মুখ দেখতে পারত।
তার কাহিনীতে কোনো শেষ থাকত না, কারণ বোকামি আর বুদ্ধির সিলসিলা তো অনন্ত। একবার মোল্লা মরার নাটক করছিলেন। মানুষ তার চারপাশে জমা হল এবং কাঁদতে লাগল। তখনই মোল্লা উঠে বসলেন। মানুষ ভয় পেয়ে গেল। মোল্লা বললেন যে ভয় পেও না, আমি তো শুধু এটি দেখছিলাম যে আমার মরার পর তোমরা আমার বদনাম করো নাকি প্রশংসা। লোকেরা জিজ্ঞেস করল যে তবে আপনি কি শুনলেন? মোল্লা বললেন যে আমি শুনলাম যে তোমরা বলছিলে যে মোল্লা নিজের পেছনে অনেক ধার রেখে গেছে, তাই আমি ভাবলাম যে মরার ইরাদে মুলতাবি করে দেওয়াই ভালো, ধার শোধ করি। একবার মোল্লা নদীর তীরে বসেছিলেন। একজন মানুষ অন্য পাড় থেকে চিৎকার করল যে ও মোল্লা, আমাকে ওই পারে আসতে হবে, আমি কিভাবে আসব? মোল্লা চিৎকার করে জবাব দিলেন যে পাগল মানুষ, তুমি ওই পারেই তো আছো। মানুষটি ঘাবড়ে গেল। মোল্লার দৃষ্টিভঙ্গি এটি ছিল যে প্রতিটি মানুষ নিজের জায়গায় সঠিক হয়, শুধু দেখার কোণ আলাদা হয়। মোল্লার জীবনের আরও একটি মশুর কাহিনী আছে। একবার তাকে একটি দাওয়াতে সবচেয়ে ওপরের তলায় নিয়ে যাওয়া হলো। সিঁড়ি অনেক বেশি ছিল। মোল্লা হাঁপাতে হাঁপাতে ওপরে পৌঁছালেন। যখন খাবার এলো তখন তিনি দেখলেন যে খাবারে খুব কম মশলা ছিল আর স্বাদও পানসে ছিল। মোল্লার খুব রাগ হল, কিন্তু তিনি কিচ্ছু বললেন না। খাওয়া শেষ হবার পর মেজবান মোল্লাকে জিজ্ঞেস করল যে মোল্লাজি, নিচে নামার জন্য কি আমি আপনার সাহায্য করব? মোল্লা জানলার দিকে ইশারা করে বললেন যে না, তার দরকার নেই, যে ধরনের খাবার তুমি খাইয়েছ তারপর তোমার এখান থেকেই ঝাঁপ দেওয়া পছন্দ করব, যাতে আর কখনো এমন দাওয়াতে না আসতে হয়। মোল্লার গাধারও নিজের একটি আলাদা কাহিনী ছিল। একবার মোল্লা গাধাকে ঘাস খাওয়ানো বন্ধ করে দিলেন এবং তাকে শুধু কাঠের গুঁড়ো খাওয়াতে লাগলেন। লোকেরা জিজ্ঞেস করল যে মোল্লাজি, এটি কি জুলুম? মোল্লা বললেন যে আমি একে অভ্যাস করাচ্ছি যে কমে কিভাবে গুজরান করা যায়। কিছুদিন পর গাধাটি মরে গেল। মোল্লা খুব দুঃখের সাথে বললেন যে কি কপাল বেচারার, এখন তো এর না খাওয়ার অভ্যাসই হওয়া শুরু হয়েছিল যে এটি পটল তুলল। এই কাহিনী ওই কিপ্টে লোকেদের ওপর শ্লেষ ছিল যারা সঞ্জয়ের চক্করে জীবনের আনন্দই শেষ করে দেয়। শীতের রাত ছিল। মোল্লা আর ফাতিমা আগুনের পাশে বসেছিলেন। মোল্লা বললেন যে বেগম, ভাবছি যে আর একটি বিয়ে করে নিই। ফাতিমা একটি জ্বলন্ত কাঠ তুললেন এবং মোল্লার দিকে ঘুরলেন। মোল্লা তখনই কথা ঘুরিয়ে বললেন যে আমি তো এটি বলছিলাম যে যদি আমি বাদশাহ হতাম তবে আরেকটি বিয়ে করে নিতাম, কিন্তু যেহেতু আমি মোল্লা আর আমার কাছে তোমার মতো সিংহীর আছে, তাই আমি নিজের প্রাণ প্রিয় মনে করি। কাহিনীর এই মোড়ে আমরা দেখি যে মোল্লা নাসিরুদ্দিনের চরিত্র কোনো একটি ছাঁচে ধরে না। তিনি কখনো কখনো এতটা সহজ সরল হয়ে যেতেন যে বাচ্চারাও তাকে ঠকিয়ে নিত, এবং কখনো এতটা চতুর যে বাদশাও তার কাছে জল ভরত। একবার মোল্লা একটি দোকানে গেলেন। দোকানদার মোল্লাকে ঠকানোর নিয়েতে বলল যে মোল্লাজি, আমার কাছে এমন একটি বাসন আছে যাতে যদি আপনি সোনার মুদ্রা ফেলেন তবে দুটি হয়ে বেরোবে। মোল্লা বললেন আচ্ছা দাও, দিয়ে দাও। মোল্লা বাসন নিয়ে এলেন। কিছুদিন পর মোল্লা দোকানদারের কাছে গেলেন এবং তাকে দুটি সোনার মুদ্রা দিলেন। দোকানদার খুশি হয়ে গেল যে মোল্লা তার জালে ফেঁসে গেছে। সে মোল্লাকে একটি বড় পাতিল দিল এবং বলল যে এটি ওই বাসনের বাপ, এতে আরও বেশি বরকত হবে। মোল্লা পাতিল নিয়ে ঘরে চলে এলেন। সপ্তাহ বয়ে গেল, মোল্লা ফিরে এলেন না। দোকানদার মোল্লার ঘরে পৌঁছল এবং নিজের পাতিল চাইল। মোল্লা কান্নাকাটি মুখ করে বললেন যে ভাই সাহেব, আমার খুব আফসোস হচ্ছে, কিন্তু আপনার পাতিলের দেহান্তর হয়ে গেছে। দোকানদার চিৎকার করল যে মোল্লা, কি পাগল হয়ে গেছ? পাতিলও কখনো মরে নাকি? মোল্লা তখন জবাব দিলেন যে যখন পাতিল বাচ্চা দিতে পারে তবে সে মরতেও পারে। দোকানদার নিজের মাথা ধরে রয়ে গেল। মোল্লা তাকে তার নিজের ওষুধের স্বাদই চখিয়ে বিলেছিলেন। মোল্লার জীবনের সফর চলতে থাকল। তার চুল সাদা হয়ে গেল, কোমর ঝুঁকে গেল, কিন্তু তার চোখের চমক একই রইল। মানুষ তার কাছে নিজেদের সমস্যার সমাধান জানতে আসত। একবার একজন নবযুবক এলো এবং বলল যে মোল্লাজি, আমি বিয়ে করতে চাই, কিন্তু আমার কাউকে পছন্দ হয় না। আমার একজন সর্বগুণ সম্পন্ন পারফেক্ট পত্নী চাই। মোল্লা বললেন যে বেটা, আমিও নিজের যৌবনে এমন পত্নীরই খোঁজ করেছিলাম। আমি কায়রো গেলাম। সেখানে আমি একটি খুব সুন্দর মেয়ে পেলাম, কিন্তু তার কথা বলার শখ ছিল না, আর আমি কথা বলতে পছন্দ করতাম। তারপর আমি বাগদাদ গেলাম। সেখানে একটি খুব বুদ্ধিমান মেয়ে পেলাম, কিন্তু সে সুন্দর ছিল না। শেষে আমি দামেশকে এমন একটি মেয়ে পেলাম যে সুন্দরও ছিল আর বুদ্ধিমানও, একদম পারফেক্ট। ছেলেটি উৎসাহিত হয়ে জিজ্ঞেস করল যে তবে কি আপনি তাকে বিয়ে করেছিলেন? মোল্লা ঠান্ডা শ্বাস নিলেন এবং বললেন যে না বেটা, কারণ সেও একটি পারফেক্ট পতির খোঁজেই ছিল।
এইভাবে মোল্লা ওই যুবককে শেখালেন যে পূর্ণতার খোঁজে আমরা প্রায়ই যা ভালো তা হারিয়ে ফেলি। অবশেষে সেই দিনটিও এলো যখন মোল্লা নাসিরুদ্দিন এই দুনিয়াকে বিদায় জানানোর মনস্থির করলেন। নিজের মৃত্যুশয্যায় শুয়ে তিনি ফাতিমাকে কাছে ডাকলেন। ফাতিমার চোখে জল ছিল। মোল্লা বললেন যে, বেগম, কেঁদো না, আমার একটি শেষ খায়েশ আছে। যখন আমাকে দাফন করা হবে তখন আমাকে পুরনো কবরগুলোর মাঝে নয়, বরং কোনো নতুন জায়গায় দাফন করো। ফাতিমা জিজ্ঞেস করলেন, কেন? মোল্লা হাসতে হাসতে বললেন, কারণ পুরনো কবরের লোকেরা তো নিজেদের হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থাকবে, আর ফেরেশতাদের নতুন জায়গায় আমাকে খুঁজতে সময় লাগবে। ততক্ষণ আমি একটু আরাম করে নেব। বন্ধুরা, এই কাহিনী শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের এই পুরো কাহিনীর কোন অংশটি সবচেয়ে বেশি মজাদার লাগলো? যখন মোল্লা বস্তা বদলালেন, যখন চোরেরা মরুভূমির বালি ছাকল, নাকি ওই কাঁচের হীরের ক্লাইম্যাক্স? আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। আপনাদের কমেন্ট পড়তে আমাদের খুব ভালো লাগে। এই কাহিনী শুধু একটি কাহিনী নয়, জীবন বাঁচার একটি পদ্ধতি। যদি আপনারা চান যে আমরা মোল্লা নাসিরুদ্দিনের আরও কীর্তিকলাপ নিয়ে আসি, তবে সাবস্ক্রাইব বাটনটি এখনই টিপুন আর বেল আইকনটি হিট করুন, যাতে পরের ভিডিও আপনারা মিস না করেন। এটি চ্যানেল হলো সালাম ভয়েস, যেখানে আমরা নিয়ে আসি এমন সব কাহিনী যা আপনাদের বিনোদনও দেবে আর আপনাদের কিছু শেখাবেও। পরের বার পর্যন্ত হাসতে থাকুন, হাসাতে থাকুন আর মোল্লার মতো বুদ্ধিমান হয়ে থাকুন।